তার কপালের ঠিক মাঝখানের গর্তটায় শোভা পাচ্ছে সেই রক্তবর্ণের চকচকে মণিটা। অজান্তেই অঙ্গনার মুখ দিয়ে বেরিয়ে এলো একটাই শব্দ, অশ্বত্থামা। শুক্রবার সন্ধে মোহাম্মদ আলী পার্কের ডক্টর অরণ্য অধিকারী চেম্বারে পৌঁছে জোড়াবাগান থানার ওসি সাক্ষ্য দত্তগুপ্ত যখন হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকল, তখন অরণ্য একটি কুকুরকে সিরামের ইঞ্জেকশন দিচ্ছিল। অরণ্য অধিকারী শহরের নামকরা একজন ভেটেরিনারি ডাক্তার, কিন্তু ডাক্তারির বাইরে ওর আরও একটা নেশা আছে, গোয়েন্দাগিরির নেশা। অনেক জটিল জটিল কেস সলভ করতে কলকাতা পুলিশকে বহুবার সাহায্য করেছে অরণ্য। তাই দরকার পড়লে মাঝে মধ্যেই জোড়াবাগান থানার ওসি সাক্ষ্য দত্তগুপ্ত অরণ্যের চেম্বারে হানা দেয়। চেম্বারের কাছের দরজা ঠেলে ভেতরে উঁকি দিয়ে সাক্ষ্য তার কলেজের বন্ধুকে জিজ্ঞেস করল, তুই কি খুব বিজি? একটু জরুরি আলোচনা ছিল। একটু অপেক্ষা কর সাক্ষ্য, ইনি আজকে শেষ পেশেন্ট। চেম্বার বন্ধ করে ভেতরের ঘরে ঢুকে কথা হবে। মিনিট 20 পর অরণ্য অধিকারী চেম্বার বন্ধ করে লাগোয়া বেডরুমে নিয়ে এসে বসালো সাক্ষ্যকে। তারপর ইনস্ট্যান্ট কফির একটা গরম মাগ ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর মুখ দেখেই বুঝতে পারছি জটিল কোনো সমস্যায় ফেঁসেছিস। কফিটা খেতে খেতেই সবটা খুলে বল শুনি। আর বলিস না অরণ্য, একটা বিচ্ছিরি কেসে ফেঁসে গেছি। উপর মহলে ঠেলা সামলাতে গিয়ে আমার দম একেবারে বেরিয়ে যাচ্ছে। ওদিকে খুন তিনটে নিয়ে মিডিয়াতেও বেশ হইচই পড়ে গেছে। কাজের চাপটা আশা করি তুই বুঝতেই পারছিস। কোন 3টে খুন? কেন, খবরে দেখিসনি নাকি? ভিকটিমদের মধ্যে একজন তো আবার ওই সামনে ইলেকশনে দাঁড়াচ্ছিলেন, প্রকাশ পাকরাশি। ভদ্রলোক কাল রাত্রে অদ্ভুতভাবে খুন হয়েছেন। ঠিক আগের দুটো খুনের সাথে প্যাটার্নটা পুরোপুরি মিলে যাচ্ছে, অথচ এরকম অদ্ভুত খুন আমি অন্তত আমার সার্ভিস লাইফে হ্যান্ডেল করিনি। পাজল হয়ে গেছি ভাই, সেই কারণেই বাধ্য হয়ে তোর কাছে ছুটে এলাম। এখন তুই একমাত্র ভরসা। পশু ডাক্তার হলেও তুই যে গোয়েন্দাদের মতো ভালোই বুদ্ধি ধরিস সে তো কলেজ থেকেই দেখে আসছি। একটু হেল্প কর না। সিরিয়াল কিলিং এর কেস বলেই তো মনে হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা গোড়া থেকে খুলে বলতো দেখি। দেখ, কলকাতা শহরে খুন জখম এখন নিত্য নৈমিত্তিক ঘটনা, কিন্তু এই কেসটা এমনই অদ্ভুত যে এটাকে কিছুতেই আর ইগনোর করা যাচ্ছে না। তার উপর প্রকাশবাবুর খুনটা যেন ভস্যে ঘি ঢেলে দিয়েছে। যাই হোক, প্রথম খুনটা হয়েছিল কালু মিস্ত্রি লেনে, এক মধ্যবয়সী ভদ্রলোক নাম মিহির সেন। দ্বিতীয় খুনটা হয় তা 10 দিন পর সল্টলেকের বাসিন্দা রঘুবীর দেশাই। তার ঠিক 15 দিনের মাথায় ঘটে গেল প্রকাশবাবুর এই থার্ড মার্ডারটা। প্রতিটা খুনের প্যাটার্ন একই, সকলকে খুন করা হয়েছে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায়। ভিকটিমদের জেন্ডার প্রোফাইলটাও ম্যাচ করে যাচ্ছে, সবাই ওই মধ্যবয়সী পুরুষ। আমি সকলের ইনকোয়েস্ট আর পোস্টমর্টেম রিপোর্ট মিলিয়ে দেখেছি, কজ অফ ডেথ প্রতি ক্ষেত্রেই হুবহু একরকম। আর তাছাড়া শুধু মানুষ নয়, এই 3টে খুনের মধ্যে আরও একটা কমন লিঙ্ক হলো এদের প্রত্যেকেই ছিলেন ডগ লাভার। 3 জনেরই একটা করে পোষা কুকুর ছিল। মিহিরবাবু স্প্যানিয়েল, রঘুবীরবাবু ল্যাব্রাডর আর প্রকাশবাবুর বক্সার। আশ্চর্যের বিষয়, শুধু মালিকেরাই নয়, তাদের পোষ্যরাও একইভাবে মারা গেছে সেই একই রাতের মধ্যে। আর এখানে এসেই ডিপার্টমেন্টের সবাই ঘেঁটে গেছি। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সে এমন কোনো ক্লু ফরেন্সিক টিম খুঁজে পায়নি যেটা নিয়ে সমাধানের কোনো আশার আলো পাওয়া যায়। সোফার উপর বাঁকা শরীরটা উত্তেজনায় টানটান করে বসলো অরণ্য। তার কপালে চিন্তার ভাঁজ, ভ্রু দুটো কুঁচকে গিয়েছে। আচ্ছা, ঘুমের মধ্যেই সবার মৃত্যু হয়েছে বললি তো, কুকুরগুলোও কি ঘুমের মধ্যেই? হ্যাঁ, আর সেটাই তো আশ্চর্যে, সুস্থ সবল প্রাণীগুলো হঠাৎ এভাবে ঘুমের মধ্যে মারা যাচ্ছে কিভাবে? আর তাছাড়া ফরেন্সিক ডাক্তারের ধারণায় এই পশুদের কামড়েই নাকি তাদের মালিকেরা মারা গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ভিকটিমদের শরীরে বাইরে থেকে কোনো ক্ষতচিহ্নই নেই, অথচ পোস্টমর্টেম রিপোর্টে পরিষ্কার লেখা রয়েছে কুকুর জাতীয় কোনো হিংস্র প্রাণী তীক্ষ্ণ দাঁতের কামড়ে ছিঁড়ে ফালা ফালা করে দিয়েছে ভিকটিমদের কণ্ঠনালী। কিন্তু সেটা ইন্টারনাল,
ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে মৃত্যু হয়েছে তাদের। কিন্তু বিশ্বাস কর, বাইরে থেকে তাদের গলার চামড়া কিন্তু ইনট্যাক্ট, একটা ছোট ফুটো পর্যন্ত নেই, এক্সটার্নাল কোনো ইনজিউরি বা ব্লিডিংয়ের চিহ্ন মাত্র নেই। এমনকি কুকুরগুলোর ডেড বডির দাঁতে বা নখেও কোনো রক্তের চিহ্ন নেই। তাহলে দেহের ভেতর থেকে কিভাবে ভিকটিমদের গলা ছিন্ন ভিন্ন হয়ে গেল সেটাই মাথায় ঢুকছে না। এই রীতিমতো ভুতুরে কেস। ইন্টারেস্টিং। আর কুকুরগুলো মারা গেল কি করে? হার্ট অ্যাটাক? এক্স্যাক্টলি, কিরকম অদ্ভুতের কেস না? বাপের জন্মে এমন অদ্ভুতের কাণ্ড দেখিনি। ভুতুরে নয় রে সাক্ষ্য, আমার মনে হয় অন্য কোনো ব্যাপার আছে। খুনগুলো যখন হয়েছে তখন একটা মোটিভ নিশ্চয়ই আছে। আমরা সমস্ত রকমভাবে ইনভেস্টিগেট করে দেখেছি ভাই। মিহিরবাবু ব্যাংকে চাকরি করতেন, রঘুবীরবাবু ফ্যামিলি গার্মেন্টের ব্যবসায় ছিলেন, আর প্রকাশবাবুর ব্যাপারটা তো তোকে আগেই বললাম। এদের সবার একাধিক শত্রু থাকা অসম্ভব নয়, কিন্তু শত্রু যখন এক্ষেত্রে ঘরের নিরীহ পোষ্য, তখনই ব্যাপারটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। দেখ সাক্ষ্য, যে ব্রিডের কুকুরগুলোর কথা তুই বললি তারা অ্যাগ্রেসিভ নয়, খুব ফ্রেন্ডলি কুকুর। কোনো বিশেষ কৌশলে তাদের মালিকের বিরুদ্ধে উস্কে না দিলে ওদের পক্ষে এরকম মারাত্মক আঘাত করা সম্ভব নয়। আর তাছাড়া কোনো এক্সটার্নাল ইনজুরিও নেই বলছিস, তাহলে লোকগুলো বা তাদের পোষ্যরা মরছে কি করে? আচ্ছা, এই তিনজন ভিকটিম এরা কি একে অপরকে চিনতেন? আমার সোর্স কাজে লাগিয়ে একটা কথা জানতে পেরেছি, এরা সকলেই একটা সময় ইন্ডিয়ান আর্মিতে ছিলেন, যদিও রেজিমেন্ট আলাদা কিন্তু সেম ব্যাচ। আর্মির থেকে ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে একটা সময় পর এই তিনজন নিজেদের আলাদা আলাদা প্রফেশন বেছে নিয়েছিলেন। কিন্তু এরা একে অপরের পরিচিত কিনা সেরকম কোনো তথ্য অন্তত আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন থেকে খুঁজে পাইনি। আচ্ছা, এই খুনগুলোর কোনো আই উইটনেস নেই? উহুম, না, সবাই একাই থাকতো। খুনগুলো হয়েছে রাতে, গভীর ঘুমের মধ্যে। প্রথম দুজনের ক্ষেত্রে কোনো আই উইটনেস না থাকলেও প্রকাশবাবুর ঘরের একটা সিসিটিভির ফুটেজ পেয়েছি। ভদ্রলোকের নাকি স্লিপ ওয়াকিংয়ের সমস্যা ছিল, সেই জন্যই ঘরে সিসিটিভি লাগিয়েছিলেন। দাঁড়া দেখাচ্ছি। মোবাইল ফোনে একটা সাদা কালো ভিডিও চালিয়ে সেটা অরণ্যর দিকে বাড়িয়ে ধরল সাক্ষ্য। চোখে চশমা এঁটে গতকাল রাতে প্রকাশবাবু আর তার কুকুরের সাথে ঠিক কি কি ঘটেছিল সেটাই এক মনে খুঁটিয়ে দেখতে লাগলো সে। রাত একটু গভীর হতেই প্রকাশবাবুর পোষ্য বক্সারটার ঘুমের মধ্যে হাত পা ছোঁড়া দেখে অরণ্য বুঝতে পারল কুকুরটা কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছে। এমনকি প্রকাশবাবুর ব্যবহারও ঘুমের মধ্যে বেশ চঞ্চল আর অস্বস্তিকর মনে হলো। ঘুমের মধ্যেই তিনি হঠাৎ একবার উঠে খাটের তলায় গিয়ে লুকোলেন। বেশ কিছুক্ষণ পর ঘোরের মধ্যেই ফিরে এসে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লেন বিছানায়। কিছুক্ষণ ঘুমের মধ্যেই ছটফট করলেন, তারপর একবার হঠাৎ দুহাতে নিজের কণ্ঠনালী চেপে ধরে উত্তেজনায় থরথর করে কেঁপে উঠে আস্তে আস্তে স্থির হয়ে গেলেন, আর নড়লেন না। কুকুরটাও ঘুমের মধ্যে কিছুক্ষণ এই রকমভাবেই ছটফট করল, তারপর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল সেও। কুকুরটার জিভ বেরিয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে এলো ধীরে ধীরে। অরণ্য আরও বেশ কয়েকবার ক্লিপিংসগুলো ভালো করে চালিয়ে দেখল। তার মন ততক্ষণে ডুব দিয়েছে চিন্তার মারিয়ানা ট্রেঞ্চের গভীরে। হঠাৎ অরণ্যর মুখে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। গোল গোল চোখে সেদিকে তাকিয়ে সাক্ষ্য প্রশ্ন করল, আরে হাসছিস কেন? কিছু বুঝতে পারলি নাকি? পেরেছি, কিন্তু পুরোপুরি শিওর নই। তবে এই সম্ভাবনা ছাড়া আর কোনো সায়েন্টিফিক কারণ তো মাথায় আসছে না। আমি নিজে ব্যাপারটা নিয়ে বহুদিন ধরে চর্চা করে আসছি বলে বোধহয় কিছুটা বোধগম্য হলো। তবে মানতেই হবে, মার্ডারার যেভাবে এই স্পেশাল পাওয়ারটা খুব ভালোভাবে রপ্ত করে সেটা এমন নিপুণভাবে ব্যবহার করছে, আমিও সেটা অ্যাপ্লাই করার সাহস করে উঠতে পারিনি। আরে হেঁয়ালি রেখে আসল কথাটা বলবি কি? কিসের চর্চা করছিস তুই গোপনে? আরে নোলেনের ইনসেপশন সিনেমাটা দেখিসনি? আমি সেই স্পেশাল পাওয়ারটার কথাই বলছি, অ্যাডভান্সড লেভেলের লুসিড ড্রিমিং।
যেটা মার্ডারার খুব ভালো মতোই রপ্ত করেছে। এই লুসিড ড্রিমিং নিয়মিত প্র্যাকটিস করলে মানুষ একসময় নিজের ছেড়ে অন্যদের স্বপ্নকেও কন্ট্রোল করে তাদের দিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করাতে পারে। এখানে এই বিশেষ ক্ষমতাকেই সে মার্ডার ওয়েপেন হিসেবে ব্যবহার করছে। হ্যাঁ, এমন অদ্ভুত কথা তো জীবনে শুনিনি। অন্যের স্বপ্ন কন্ট্রোল করে খুন করছে, এও আবার সম্ভব নাকি? সম্ভব বন্ধু, সম্ভব। আমি বহুদিন ধরেই এই লুসিড ড্রিমিং এর টেকনিক আয়ত্ত করার জন্য গোপনে অনেক পড়াশোনা করেছি। এখন তো আমি নিজের স্বপ্ন ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু খুনির মতো এতটা অ্যাডভান্সড লেভেলে এখনো যেতে পারিনি। ব্যাপারটা ঠিক কি একটু প্লিজ বুঝিয়ে বলবি অরণ্য? দেখ সাক্ষ্য, লুসিড ড্রিমিং এর কনসেপ্ট অনেক পুরনো। অ্যারিস্টোটলের কিছু গোপন পাণ্ডুলিপিতে এই জিনিসের ব্যাপারে তথ্য পাওয়া যায়। তাছাড়া অনেক বৌদ্ধ সন্ন্যাসীরাও শুনেছি এই স্বচ্ছ স্বপ্নের ব্যাপারটা আয়ত্ত করে যোগব্যায়াম করে। আজকাল তো অনেক সাইকিয়াট্রিস্টও এই লুসিড ড্রিমিং থেরাপি ইউজ করে পেশেন্টদের ফোবিয়ার ট্রিটমেন্ট করে। যাই হোক, এই স্বপ্নের মধ্যেও জেগে থাকার ব্যাপারটা সাধারণত ঘুমের রেম স্টেজেই প্র্যাকটিস করা যায়, মানে ওই ঘুমিয়ে পড়া 90 মিনিটের মধ্যে। যেহেতু এই রেম স্টেজেই আমাদের মস্তিষ্ক সক্রিয় থাকে, তাই বেশিরভাগ ক্ষেত্রে এই স্টেজেই আমরা স্বপ্ন দেখি। নন রেম স্টেজের স্বপ্ন আমাদের মনে থাকে না, কাজেই এই স্টেজে লুসিড ড্রিমিং প্র্যাকটিস করা যাবে না। ঘুমের মধ্যে সাধারণত স্বপ্ন দেখলে স্বপ্নের ঘটনার ওপর আমরা কোনো নিয়ন্ত্রণ রাখতে পারি না। অনেক সময় মনেই থাকে না যে কি স্বপ্ন দেখলাম। কিন্তু লুসিড ড্রিমিং এর ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। এই বিশেষ ক্ষমতা একবার আয়ত্ত করলে আমরা স্বপ্নে কি কি ঘটেছে তার দিব্যি টের পাই এবং আমাদের ইচ্ছে মতো সেই সব স্বপ্ন কন্ট্রোল করে পাল্টেও ফেলতে পারি। কিন্তু অ্যাডভান্স লেভেলে এই বিশেষ ক্ষমতার প্রভাব মারাত্মক হতে পারে। মানুষ অন্যের সাবকনসিয়াসে একবার ঢুকে পড়লে তাকে দিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করিয়ে নিতে পারে। এক্ষেত্রে ক্ষতির চান্স থাকে সবচেয়ে বেশি। বাপরে, এ তো সাংঘাতিক ব্যাপার। মানে তুই বলছিস আততায়ী এই টেকনিক ইউজ করেই পোষ্যদের স্বপ্নে ঢুকে তাদের দিয়ে খুনগুলো করাচ্ছে? তা তুই কিভাবে প্র্যাকটিস করিস এই লুসিড ড্রিমিং? কোনো বিশেষ পদ্ধতি আছে নাকি? অরণ্য কিছু একটা বলার জন্য ঠোঁট ফাঁক করেছিল, হঠাৎ সাক্ষর মোবাইলটা সশব্দে বেজে উঠল। হ্যালো, কে? ও, প্রদীপ বাবু, আপনি তো প্রকাশ পাগড়াশির ভাইপো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, কি ব্যাপার? সে কি, এসব আপনি আমাকে আগে জানাননি কেন? না 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 না, এভাবে ফোনে সবটা আলোচনা করা যাবে না। আপনি আজ রাতে দেখা করতে পারবেন? ওকে ওকে ওকে, চলে আসুন, আমি থানায় আছি। প্রকাশ পাগড়াশির ভাইপো ফোন করেছিল রে। ঘর পরিষ্কার করতে গিয়ে নাকি একটা পুরনো ডায়েরি খুঁজে পেয়েছে। সেই লেখা পড়ে বলছে কিলার কে সেটা নাকি ও বুঝতে পেরে গেছে। আজ উঠি রে অরণ্য, তো লুসিড ড্রিমিং প্র্যাকটিসের ব্যাপারটা নিয়ে না হয় আরেকদিন আলোচনায় বসবো। বেশ, কিন্তু মার্ডারারকে খুঁজে পেলে একবার মিলিয়ে দেখিস আমার থিওরিটা সঠিক কিনা। আপডেট দিস। প্রদীপ পাকরাশির সঙ্গে কথা বলে একটা গোপন কথা জানতে পারল সাক্ষ্য। মিহির সেন, রঘুবীর দেশাই, প্রকাশ পাকরাশি এরা সকলে ইন্ডিয়ান আর্মিতে থাকাকালীন একে অপরের পরিচিত ছিলেন। কিন্তু তারপর গালওয়ান সীমান্তে বর্ডার পাহারা দেওয়ার সময় এমন কি হলো যে তারা সবাই হঠাৎ আর্মির চাকরি থেকে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে ফিরে এসে আলাদা আলাদা প্রফেশন বেছে নিলেন? এই প্রশ্নের উত্তরে প্রদীপ পাকরাশি একটা পুরনো ডায়েরি তুলে দিল সাক্ষ্যর হাতে। তার কাকা মৃত প্রকাশ পাকরাশির ডায়েরি। সাক্ষ্য থানা থেকে কোয়ার্টারে ফিরে রাত জেগে সেই ডায়েরি শেষ করল। পড়তে পড়তে তার গায়ের সব রোম রোমাঞ্চে খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ছিল। সেই সময়ে লাদাখ সমস্যাকে কেন্দ্র করে ভারত আর চীনের মধ্যে যে চাপা রেষারেষি চলছিল, পরে গালওয়ান সীমান্তে সে যুদ্ধ ভয়ানক রূপ নেয়।
প্রায়শই চৈনিক শত্রুদের অতর্কিত আক্রমণে প্রাণ হারাতে লাগলো ভারতের একের পর এক দক্ষ সেনা। ইন্ডিয়ান আর্মির সমস্ত রেজিমেন্ট থেকে তখন সেরা ফাইটারদের বেছে নেওয়া হয়, আর তাদের এক একটা টিমের দায়িত্ব দেওয়া হয় চীনে সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য। মোট 4টে টিম তৈরি করা হয়েছিল, যাদের দায়িত্বে ছিলেন মিহির সেন, রঘুবীর দেসাই, বিভাস রায়চৌধুরী আর আমি প্রকাশ পাকরাশি। আমরা 4 জন একে অপরের প্রিয় বন্ধু ছিলাম, কিন্তু অনেক কৌশল করেও চীনের দস্যুদের কিছুতেই আমরা পরাস্ত করতে পারছিলাম না। আমার টিমের এক সৈনিকের পুষ্প নামে যুবতী একটি মেয়ে ছিল, যে 4টে ক্যাম্পের জওয়ানদের জন্য রান্নাবান্নার কাজ করত। খুব বুদ্ধিমতী ছিল মেয়েটি। এই মেয়েটির এক গোপন প্রেমিক ছিল চেং ওয়াং। সে চৈনিক শত্রু শিবিরে একজন গুপ্তচরের কাজ করত, তাই বর্ডার পেরিয়ে যাতায়াতের সুযোগ ছিল অবাধ। সে ছদ্মবেশে লুকিয়ে রাতের অন্ধকারে বর্ডারের কাঁটাতার টোপকে ভারতের সীমান্তে জওয়ানদের ঘাঁটিতে আসতো পুষ্পর সাথে দেখা করতে। রাত ভোর চলত তাদের গোপন অভিসার আর সোহাগ। তারপর আর্মিদের গোপন খবর নিয়ে বর্ডার টোপকে ফিরে যেত সে চীনে। মোটা দামে সেসব খবর বিক্রি করে দিত চাইনিজ রেজিমেন্ট। এদিকে আমরা 4 জন এত সব খবর কিছুই জানতে পারি। আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না যে কিভাবে আমাদের গোপন আক্রমণের খবরের পূর্বাভাস আগেই পৌঁছে যেত শত্রু শিবিরের ডিপ্লোম্যাটদের টেবিলে। কিন্তু এসব খবর তো আর চাপা থাকে না। পুষ্প আর চেঙ্গের গোপন সম্পর্কের কথাটা জানাজানি হয়ে গেল যখন জানা গেল পুষ্প প্রেগনেন্ট। আমরা 4 জনে গোপনে মিটিং বসালাম। তারপর রাত জেগে অপেক্ষা করতে লাগলাম পুষ্প সেই গোপন প্রেমিকের জন্য। চেং যদিও এসব খবর কিছুই জানতে পারেনি যে তার উপর গোপনে নজর রাখা হচ্ছে। সে তখন পুষ্পর সাথে অভিসার সেরে ভোরবেলায় তাঁবু ছেড়ে বেরোতে যাবে। ঠিক সেই সময় তাকে 4 দিক থেকে ঘিরে ধরলাম আমরা, অর্থাৎ সশস্ত্র ভারতীয় সৈন্যরা। তারপর শুরু হলো প্রচন্ড টর্চার, কিন্তু চেং কিছুতেই মুখ খুলল না। মিহির সেন আর আমার নির্দেশে তখন তাঁবু থেকে লোহার শিকল বাঁধা 2টো বাঘের মতো গ্রে হাউন্ড কুকুর এনে তাদের চেঙ্গের কয়েদখানায় ঢুকিয়ে দিল রঘুবীর আর বিভাস। গোটা রাত ধরে ক্ষুধার্ত কুকুরগুলো চেংকে ছিঁড়ে তার মাংস দিয়ে নৈশভোজ সারল। চেঙের মরণার্তনাদ আর পুষ্পর বুক ফাটা কান্নার শব্দ চাপা পড়ে গেল ভারতীয় সৈন্যদের অট্টহাসির দমকে। এই ঘটনার পরদিন সকালে পুষ্পকেও ধরে আনা হলো কয়েদখানায়। তার বাবা তখন আমাদের 4 জওয়ানের হাতে পায়ে ধরে কেঁদে কেটে তার মেয়ের প্রাণ ভিক্ষা চাইল। আমার মনেই অন্তঃসত্ত্বা মেয়েটির দুঃখ দেখে একটু সমবেতী হয়ে পড়েছিল। আমি পুষ্পকে আর কাজে রাখলাম না ঠিকই, কিন্তু ক্যাম্প থেকে তাকে সেই অবস্থায় তাড়িয়ে দেওয়া হলো। কিন্তু এই ঘটনা আমাদের 4 জনের মানসিক প্রেক্ষাপটে এমন এক আতঙ্কের সৃষ্টি করেছিল যে এরপর থেকে আমরা রাতে ঘুমোতে পারতাম না, দুঃস্বপ্ন দেখতাম, কাজে মন বসাতে পারতাম না। এদিকে চেংয়ের মৃত্যুর খবর চৈনিক রেজিমেন্টে পৌঁছতেই তারা আচমকা আক্রমণ করে বসল গালওয়ান সীমান্তে। সেদিন ভয়ানক যুদ্ধ হয় ভারত আর চীনের মধ্যে। আমরা আমাদের টিম নিয়ে বীর বিক্রমে সেই আক্রমণ প্রতিহত করার চেষ্টা করি বটে, কিন্তু শেষ রক্ষা হলো না। অনেক ভারতীয় সৈন্য মারা পড়ল। আমরা 4 জন প্রাণে বেঁচে গেলেও আমাদের তাঁবু চৈনিক শত্রুরা ধ্বংস করে দিল। মিহির হারালো তাঁর ডান পা আর আমার বাম চোখটা কানা হয়ে গেল। ইন্ডিয়ান হাই কমান্ডের কাছে নিদারুণ অপদস্থ হয়ে এরপর আমরা চাকরি থেকে ভলেন্টিয়ারে রিটায়ারমেন্ট নিয়ে ফিরে আসলাম সাংসারিক জীবনে। ইচ্ছে করেই আর কেউ কারোর সাথে যোগাযোগ রাখিনি। আমাদের 4 জনের কেউই বিয়ে করিনি, কিন্তু সেই ভয়ানক ঘটনার রেশ আমাদের মনে এমন ভাবে গেঁথে গিয়েছিল যে সেই দুঃস্বপ্নের হাতছানি আমাদের শান্তিপূর্ণ জীবনও পিছু ছাড়ল না। ধীরে ধীরে মানসিক চাপে ডুবে গিয়ে অবসাদগ্রস্ত জীবনে কিভাবে তারা চরম একাকিত্বে দিন কাটাচ্ছিলেন, প্রকাশবাবুর ডায়েরিতে সেসব বর্ণনা পড়ে রীতিমতন শিউরে উঠেছিল সাক্ষ্য। রাতে ডায়েরি পড়া শেষ হলে সে আবার ফোন করল প্রদীপ পাকরাশিকে। প্রদীপ তাকে জানায় ক্যাম্প থেকে তাড়িয়ে দেওয়ার পর পুষ্পর ঠিক কি হয়েছিল তা কাকা তাকে কোনোদিন বলেননি, কিন্তু প্রদীপ ব্যাপারটা জানতে পেরেছিল আচমকাই। তার একটা ছোট বিজ্ঞাপনের বিজনেস ছিল। কাজ থেকে ফিরে প্রতি শুক্রবার সে একটি বারে মদ্যপান করতে যেত। সেখানে একটি সুন্দরী ক্যাবারে ডান্সারের প্রেমে পড়ে সে। একদিন রাতে বিছানায় মদ্যপ অবস্থায় মেয়েটিকে যখন সে আদর করছিল,
তখন মেয়েটি হঠাৎই তাকে শোনাতে শুরু করে নিজের গোপন কিছু কথা, তার অসুস্থ মায়ের মৃত্যুর কথা, পুরনো জীবনের কথা, বাবার সাথে হওয়া অত্যাচারের কথা। মেয়েটির ভার্সনটা প্রদীপের কেমন যেন চেনা চেনা মনে হয়। তার কাকার মুখে ঠিক এইরকমই একটা অদ্ভুত ঘটনার কথা সে শুনেছিল। তখনই তার খটকা লাগে যে এই মেয়েটি তার মানে সেই চেং আর হতভাগ্য পুষ্পদাসের সন্তান। আচ্ছা প্রদীপবাবু, আপনি তো মেয়েটির বাড়ির ঠিকানা জানেন বললেন, তা সে কখন কখন বাড়িতে থাকে না তা নিশ্চয়ই আপনি জানেন। তা জানি। বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত পুতুল দাস সিন্ড্রেলা ছদ্মনামে গোলপার্কের ওরিয়েন্টাল বারে ডান্স করতে যায়। অনেক ধন্যবাদ প্রদীপবাবু, অনেক ধন্যবাদ। আমি একবার গোপনে মেয়েটির ডেরা সার্চ করতে চাই। আশা করি কিছু ক্লু নিশ্চয়ই সেখান থেকে পাওয়া যাবে। রাত তখন 11টা। সাকর কোয়ার্টারে ডিনার সেরে চেয়ারে বসে ওরিয়েন্টাল বারের ক্যাবারে ডান্সার পুতুল ওরফে সিন্ড্রেলার ঘর খানাতল্লাশি করে পাওয়া ড্রিম জার্নালটার পাতা উল্টা ছিল অরণ্য। জার্নালের প্রতিটা পাতায় লেখা রয়েছে বীভৎস সব টর্চারের প্রথার কথা। এছাড়াও পুতুল রাতে যেসব স্বপ্ন দেখতে চাইতো সে লিখে রাখত এই জার্নালে। এমনকি কিভাবে সে লুসিড ড্রিমিংয়ের সাহায্যে মিহির সেন, রঘুবীর দেসাই আর প্রকাশ পাকরাশিকে খুন করেছে সে সবও লেখা রয়েছে। জার্নালের ভেতর থেকে পোস্টকার্ড সাইজের 4টে মানুষের আর তাদের 4টে পোষ্যর ছবি বেরোলো। সাক্ষ্য চিনিয়ে দিল 4জনকে। 4 নম্বর ছবিটা বিভাস রায়চৌধুরীর। ভদ্রলোক আর্মির চাকরি থেকে অবসর নেওয়ার পর এখন থিয়েটার আর্টিস্ট হিসেবে অ্যাক্টিং জগতে বেশ নাম করেছেন। অরণ্য আবিষ্কার করল প্রতিটা ছবির নিচে লেখা রয়েছে তাদের মৃত্যুর তারিখ আর সময়। ঘড়ি দেখল সে। জার্নালের লেখা অনুযায়ী আজ রাত 12টায় খুন হবেন বিখ্যাত নাট্যাভিনেতা বিভাস রায়চৌধুরী। সত্যি আশ্চর্য ক্রিমিনাল মাইন্ড বটে মেয়েটির। যার সাবকনসিয়াসে ঢুকতে হবে তার একটা ছবি বালিশের তলায় রেখে লুসিড ড্রিমিং করে তাদের স্বপ্ন কন্ট্রোল করে। কি নিপুণ কায়দায় একটার পর একটা খুন করে প্রতিশোধ নিয়ে চলেছে। আচ্ছা, পুতুল এখন কোথায়? এই জার্নালটার ভিত্তিতেই ওকে অ্যারেস্ট করে এনে জেলে পড়েছি আজ। তবে কতক্ষণ আটকে রাখা যাবে তা নিয়ে আমার সন্দেহ আছে। শুনেছি অনেক ক্ষমতাশালী লোকের প্রেয়সী সেজে তাদের ইচ্ছে মতো ইউজ করেছে এই মেয়েটি। কাজেই তাদের মধ্যে কেউ তার জামিনের আর্জি নিয়ে হাজির হলে খুব একটা আশ্চর্য হব না। জেলে ভরেছিস বটে, কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ আজ রাতেই আবার সে শিকারে বেরোবে। জেলের মধ্যে থেকেই শেষ শিকারটা করবে পুতুল। তা কিভাবে সম্ভব? চারদিকে তো সশস্ত্র পাহারা। সে তো বাস্তবে মেয়েটিকে ঘুমিয়ে পড়া থেকে আটকাবে কি করে? আর একবার ঘুমিয়ে পড়লেই স্বপ্ন কন্ট্রোল করে সর্বশক্তিমান হয়ে উঠবে ও। বিভাসবাবুর বাড়ির চারপাশে কড়া পাহারা লাগিয়ে বা তার পোষ্য কুকুরটিকে অজ্ঞান করেও বিশেষ কিছু লাভ হবে না। কারণ আজ রাত 12টায় ঘুমের মধ্যেই তাকে খুন করা হবে। মাই গড! তাহলে এখন উপায়? খুনি হাজতে থেকে আবার একটা মানুষকে খুন করবে জেনেও পুলিশ হয়ে হাত গুটিয়ে বসে থাকবো কি করে? এটা পুলিশের কাজ নয় সাক্ষ্য। যা করার আমাকেই করতে হবে। আজ ফার্স্ট টাইম আমার এতদিনের চর্চার রিয়েল এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছি। মানে তুই আজ ওই লুসিড ড্রিমিং করবি? কোনোদিন তো বাস্তবে অ্যাপ্লাই করিসনি। তোর যদি প্রাণ সংশয় হয়? উপায় নেই রে সাক্ষ্য। এই সাংঘাতিক মেয়েটা বেঁচে থাকলে আরও যে কতগুলো প্রাণ যাবে বলা শক্ত। তোর রিভলভারটা দে, ওটা নিয়েই আমি আজ ঘুমবো। কার সব কনসাসে ঢুকবি? পুতুলে?
মিটিমিটি হেসে একটা হাই তুলে জার্নাল থেকে বিভাসবাবুর ছবিটা খুলে খাটে উঠে বালিশের তলায় রেখে তার উপর শুয়ে অরণ্য বলল, সে কখন ঘুমোবে তা আমরা জানি না, কিন্তু বিভাস বাবু কখন ঘুমোবেন সেটা কিন্তু পুতুল জার্নালে মেনশন করেছে। কাজেই বিভাস বাবুর স্বপ্নে ঢোকাটা বেশি সহজ হবে। সময় এখন রাত 12টা। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার। এক ফালি খোলা জানালা দিয়ে বাইরের একটুখানি হালকা জ্যোৎস্নার আলো ঘরের ভেতর ঢুকে আসছে, কিন্তু বিভাসবাবুর যেন কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই। তিনি চুপচাপ লুকিয়ে রয়েছেন খাটের নিচে। আতঙ্কে সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার, কাঁপন ধরেছে বুকে। পাঁজরের ভেতরে হৃৎপিণ্ডটা আজ যেন ম্যারাথন রেসে নেমেছে। বারান্দার দিক থেকে খট খট করে জুতো পরে হাঁটা চলা শব্দ ভেসে আসছে। বিভাসবাবু সতর্ক হয়ে কান খাড়া করে শুনতে লাগলেন। মেয়েটি একটি চকচকে ছুরি নিয়ে তাকে সমস্ত ঘরময় খুঁজে চলেছে। বিভাসবাবু খাটের তলায় সেঁধিয়ে গিয়ে ভয়ে জড়সড় হয়ে ইষ্টনাম জপ করতে লাগলেন। বাইরের বারান্দা ছেড়ে তখন মেয়েটি ঠোঁটের ফাঁকে একটা তীক্ষ্ণ শীষ দিতে দিতে ঢুকে এসেছে ঘরের ভিতর। বিভাসবাবু ভয়ার্ত চোখে খাটের তলা থেকে শুধু দুটো জুতো জিন্স পরা পা দেখতে পাচ্ছেন। মেয়েটি কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে হঠাৎ খাটের কাছে এসে থেমে গেল। তারপর একটা তীক্ষ্ণ শীষের আওয়াজ শোনা গেল, আর তখনই বাইরে থেকে প্রচন্ড ক্রুদ্ধ গর্জন করতে করতে ভেতরের দিকে দৌড়ে এলো একটা হিংস্র চেহারার শাবক। বড় বড় শ্বাস ফেলে সে এগিয়ে আসছে খাটের দিকে। হঠাৎ আকাশের দিকে মুখ করে জন্তুটা রক্ত জল করা একটা ক্রুদ্ধ স্বরে প্রচন্ড আওয়াজে ঘু ঘু করে ডেকে উঠল। এতক্ষণে বিভাসবাবু যেন বুকে বল ফিরে পেলেন। এই ডাক তিনি বিলক্ষণ চেনেন, এটা তার প্রিয় পোষ্য রকির ডাক। খাটের নিচ থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতেই এবার বিশাল চেহারার কুকুরটার একেবারে মুখোমুখি পড়ে গেলেন তিনি। আবছা অন্ধকারে কুকুরটার দুটো জ্বলন্ত চোখে যেন উপচে পড়ছে জিঘাংসার তীব্র ঢেউ। বিভাসবাবু এগিয়ে আসতে গিয়েও হঠাৎ যেন থমকে গেলেন। এমন অদ্ভুত হিংস্র দৃষ্টি তিনি এর আগে কোনোদিন রকির চোখে দেখেননি। বারান্দার বাইরে থেকে এবার হঠাৎ সেই চেনা সুরে তীক্ষ্ণ শীষের শব্দটা শুনে কুকুরটা আর দেরি করল না। ক্রুদ্ধ গর্জন করে প্রেতের মতন সাপুতটা দাঁত নখ খিঁচিয়ে ঝাঁপিয়ে পড়তে গেল তার মালিকের উপর। আর তখনই বিভাসবাবুর মাথাটা যেন টলে গেল। তার শরীরের মধ্যে আরো একটা মানুষ যেন কিভাবে ঢুকে পড়েছে। সে কানের কাছে এক টানা ঘ্যান ঘ্যানে সুরে বলে চলেছে, কোমরের পিছনে রিভলভার, গুলি করুন, গুলি করুন। বিভাসবাবুর মাথাটা যন্ত্রণায় যেন ছিঁড়ে যাচ্ছে। তিনি যন্ত্রচালিতের মতন কোমরের পেছন থেকে টেনে বের করলেন একটা রিভলভার। তারপর দাঁত মুখ খিঁচিয়ে সেটা রকের দিকে তাক করে ট্রিগার টেনে দিলেন। পরপর দুটো বুলেট ছুটে গিয়ে রকির শরীরটা এফোঁড় করে দিল। কুকুরটা মারণ আর্তনাদ করে রক্তাক্ত দেহে ছিটকে পড়ল দূরে, আর সে উঠল না। বিভাসবাবু সবে পেছন ঘুরতে যাবেন, এমন সময় মেয়েটি হঠাৎ চকচকে ছুরিটা নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। বিভাসবাবু উল্টে পড়লেন খাটের উপর। হাত থেকে ছিটকে গেল রিভলভার। মেয়েটি দু হাতে ছুরিটা বসিয়ে দিতে গেল তার হৃৎপিণ্ডে, কিন্তু বোধহয় একটু দেরি করে ফেলেছিল। বিভাসবাবু শুনতে পেলেন তার মাথার মধ্যে কে যেন বিড়বিড় করে এক টানা বলে চলেছে, নিজের ভেতরের ফাইটারটাকে জাগিয়ে তুলুন। আপনি আর্মি ট্রেনিং প্রাপ্ত
খালি হাতে সশস্ত্র শত্রুকে এর আগেও অনেকবার যুদ্ধের সময় মৃত্যুর স্বাদ চাখিয়েছেন আপনি। মেরে ফেলুন মেয়েটিকে, মেরে ফেলুন। বিভাসবাবুর হাত দুটো যেন আর তার নিয়ন্ত্রণে রইল না। দুটো শক্ত হাতে তিনি চেপে ধরলেন মেয়েটির মাথাটা, তারপর চোখের নিমেষে সেটা গায়ের সমস্ত শক্তি দিয়ে ঘুরিয়ে দিলেন পেছন দিকে। মট করে ঘাড় ভাঙার একটা শব্দ হলো। মেয়েটির নিথর দেহটা ধপ করে পড়ে গেল অচেতন বিভাস রায় চৌধুরীর শরীরের উপর। স্বাক্ষর কোয়ার্টারের বাইরে চার্চের দেওয়ালে ঝোলানো গ্র্যান্ডফাদার ক্লকের পেন্ডুলামটা ঢং ঢং শব্দে তুলে জানান দিল রাত এখন 2টো। ধরপড়িয়ে বিছানা ঘুম থেকে উঠে বসে কুকুরের মতো জিভে বের করে হাঁপাতে লাগলো অরণ্য। তার কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। সাক্ষ্য এতক্ষণ চিন্তিত মুখে বসেছিল ঘুমন্ত বন্ধুর বিছানার পাশে। তাকে জেগে উঠতে দেখেই জিজ্ঞেস করলো, কিরে অরণ্য, কি হলো? তুই তুই ঠিক আছিস তো? এনে এনে জল খা। অরণ্য ক্লান্ত হেসে বোতলের সমস্ত জলটুকু গলায় ঢেলে দিল। তারপর ডান হাতে তর্জনী বাম হাতের তালুতে চেপে রিয়েলিটি চেক করলো। আঙুল তালুর ভেতর ঢুকে গেল না, তার মানে সে স্বপ্নে নেই, দিব্যি জেগেই রয়েছে। হাতের রিভলভারটা সাক্ষ্যর দিকে ফিরিয়ে দিয়ে বলল, I did it, সাক্ষ্য। I did it. 2টো গুলি খরচা হয়েছে মাত্র। বিভাসবাবু বহাল তবিয়াতেই আছেন আশা করি, কিন্তু ওর কুকুরটাকে মারতেই হলো। খারাপ লাগলেও কিছু করার নেই। আচ্ছা, তুই যাদের ভদ্রলোকের বাড়ির বাইরে পাহারায় বসিয়েছিলিস তাদের দরজা ভেঙে ভেতরে ঢুকতে বল। বিভাসবাবু মারাত্মক শক পাবেন, এটা স্বাভাবিক। আর ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর। আর ওর কুকুর রকিকে ভদ্রলোকের বাড়ির বাগানেই কবর দেওয়ার ব্যবস্থা কর। অরণ্যর কথা মতন বিভাসবাবুর বাড়ির বাইরে পাহারায়রত কনস্টেবলদের নির্দেশ দিয়ে প্রশ্ন করল সাক্ষ্য, আর পুতুলের কি হলো? অরণ্য উত্তর দেওয়ার আগেই হঠাৎ শব্দ করে বেজে উঠল সাক্ষ্যর ফোনটা। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে থানার হেড কনস্টেবল মলয় মুর্মু হাউমাউ করে চেঁচিয়ে উঠল, স্যার স্যার এত রাতে ঘুম ভাঙানোর জন্য এক্সট্রিমলি সরি স্যার। আপনি প্লিজ প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব এক্ষুনি থানায় চলে আসুন। হ্যাঁ স্যার, লকআপের মধ্যে কে যেন পুতুল দাসকে ঘাট মোটকে খুন করে গেছে স্যার। আপনি তাড়াতাড়ি আসুন স্যার, তাড়াতাড়ি। ফোনটা কান থেকে নামিয়ে গোল গোল চোখে অরণ্যর দিকে তাকালো সাক্ষ্য। সে তখন মিটিমিটি হাসছে। হাত দুটো সামনে বাড়িয়ে ধরে অরণ্য বলল, সাক্ষ্য, তুই প্লিজ আমাকে অ্যারেস্ট কর। আমার শাস্তি পাওয়া দরকার। আমি 2টো খুন করেছি। তুই প্লিজ তোর নিজের ধর্ম রক্ষা কর। কিন্তু অরণ্য, তুই তো বিভাসবাবুর প্রাণ বাঁচিয়েছিস। তাতে কিছু আসে যায় না সাক্ষ্য। অপরাধটা অপরাধীই হয়। আমি খুনি, একটা মানুষ আর একটা কুকুরের প্রাণ নিয়েছি, তাই আমার সাজা পাওয়া উচিত। তাই একজন আইনের রক্ষক হিসেবে তোর উচিত অপরাধীকে গ্রেপ্তার করা। কই, হাত করা পড়াবি না? আমি তোর সাথে কথাই পারবো না অরণ্য। তুই যখন জেলে ঢুকবি একবার মনস্থির করেছিস, তখন তুই সেটা না করে থামবি না। বেশ, ঠিক আছে, তুই আমার সাথে থানায় চল। আমি নিজে এসপি সাহেবের সাথে কথা বলে দেখবো তোর সাজা কমানোর ব্যাপারে। চল, নিচে জিপটা রাখাই আছে। সুধাময় বাবু, এই হাড়টার দিকে তাকান। 1
2 3 4। আপনার ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়ছেন, ঘুমিয়ে পড়ছেন, ঘুমিয়ে পড়েছেন। স্থূল চেহারা লোকটা বসে আছে একটা চেয়ারে। তার চোখ ঢুলুঢুলু, ঘাড়টা কাত হয়ে এলিয়ে পড়েছে একদিকে। চেয়ারের সামনে দাঁড়িয়ে তার দিকে ঝুঁকে নিজের হাতের লম্বা সাদা হাড়টা নাড়িয়ে চলেছে লাল কালো আলখাল্লায় মোড়া বিশাল দেহী লোকটা। আরও কিছুক্ষণ মুখের কাছে হাড়ের নাচন দেখিয়ে লোকটা ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। মাছি গোফের নিচে চওড়া হচ্ছে একটা পরিতৃপ্তির হাসি। টার্গেট এতক্ষণে ঘুমের ঘরে চলে গিয়েছে। এবার জাগিয়ে তুলতে হবে তার অবচেতন মনকে। তারপর সে পুতুল নাচের সুতোর মতন একের পর এক নির্দেশ দিয়ে নিজের ইচ্ছে মতন চালনা করবে লোকটিকে। টার্গেট যে এখন তার বশে সেটা সম্পূর্ণ নিশ্চিত হয়ে আলখাল্লা পড়া লোকটা এবার ঘুমন্ত ব্যক্তিটির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কি যেন একটা বলল। তারপর তার হাতে তুলে দিল একটা ধারালো ড্যাগার। খুব ধীর পায়ে গুনগুন করে একটা সুর ভাঁজতে ভাঁজতে সে এসে বসল ঘরের এক কোনায় রাখা পিয়ানোটার সামনে। তারপর সাদা কালো রিডগুলোতে শৈল্পিক ছোঁয়া দিয়ে মিষ্টি একটা সুরের ঝংকার তুলে বলল, এবার এবার কাটো, 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 কাটো। চেয়ারে বসা ঘোর লাগা ব্যক্তিটি ঘোলাটে চোখে তার দিকে তাকিয়ে একবার মাথা নাড়ালো। তারপর দুহাতে ড্যাগারটা তুলে সজোরে বসিয়ে দিল নিজের থাইতে। মুখ দিয়ে টু শব্দটাও করল না। গভীর আঘাত লেগে তার থাইয়ের ক্ষত থেকে গলগল করে কাঁচা রক্ত বেরিয়ে এলো। নিজের শরীরে পাগলের মতন একের পর এক নির্মম আঘাত করে যেতে লাগলো লোকটি। যতবার পিয়ানোর রিডে পিয়ানো বাদকের একটা করে আঙুলের ছোঁয়া পড়ছে ততবার লোকটি পাগলের মতন একের পর এক নির্মম কোপ মেরে যেতে লাগলো নিজের সর্বাঙ্গে। সমস্ত জায়গাটা ভেসে যেতে লাগলো চাপ চাপ তাজা লাল রক্তের ধারায়। কাটো, কাটো, কাটো। থামো, শহরে এই নিয়ে কতগুলো খুন হয়ে গেল খেয়াল আছে? তোমরা কি বসে বসে ভ্যারেন্ডা ভাবছ? ওদিকে মিডিয়ার নিউজ দেখে কমিশনার স্যার তো আমার উপর খাপ্পা। কোনো রকমে তাকে সামলেছি। স্যার কড়া গলায় বলে দিয়েছেন আগামী 3 দিনের মধ্যে কেস ক্লোজ করে রিপোর্ট জমা দিতে হবে, নয়তো কলকাতা পুলিশের অপারগতা নিয়ে পাবলিকের মনে প্রশ্ন উঠবে। আন্ডারস্টুড? যাই হোক, কেসের আপডেট কি সাক্ষ্য? পুতুল দাসের রহস্য মৃত্যুর পর শহরটা আবার কিছুদিনের জন্য শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তারপর আবার হঠাৎ করে শহরে খুনোখুনি খেলা শুরু হয়ে যায়। এবারের খুনগুলো বেশ নৃশংস, রোমহর্ষক। সিরিয়াল কিলিং এক্সপার্ট হিসেবে সাক্ষ্যর উপরেই তদন্তের ভার পড়েছিল, কিন্তু এখনো সে কেসগুলোর কোনো সুরাহা করে উঠতে পারেনি। স্যার, আপাত দৃষ্টিতে মার্ডার ওয়েপনে ভিকটিমদের ফিঙ্গারপ্রিন্ট থাকলেও আমার ধারণা এটা সুইসাইডাল কেস নয়, সিরিয়াল কিলিংয়ের কেস। বিশ্বাস করুন স্যার, আমরা সব রকমভাবে চেষ্টা করছি যাতে খুনিকে তাড়াতাড়ি অ্যারেস্ট করা যায়, কিন্তু কি জানেন, লোকটা ভীষণ ধূর্ত। আমরা গোটা শহরে পেট্রোলিং বাড়িয়ে দিয়েছি, তবু ধরতে পারছি না। একের পর এক নির্বিচারে খুন করে চলেছে লোকটা, তো আমাদের নাকের নিচ দিয়ে। সিরিয়াল কিলিং এর কেস হলেও কোথাও না কোথাও একটা মোটিভ তো থাকবেই। সেটা খুঁজে বের করো, তাহলেই কান টানলে মাথা আসবে। আসলে ভিকটিম প্রোফাইলগুলো ঠিক ম্যাচ করছে না স্যার। মানে একটা কোনো কমন যোগসূত্র পেলে বোধহয়।
স্যার স্যার তাড়াতাড়ি চলুন, একটা লিংক মনে হয় খুঁজে পেয়েছি। কিসের লিংক মলয়? হ্যাঁ স্যার, ম্যাজিক শোয়ের টিকিট। প্রত্যেক ভিকটিমই শেষবার জাদুকর হেয়ালি কুমারের শো দেখতে গিয়েছিল, তারপর আর ফেরেনি। যে 10 জন খুন হয়েছে তাদের প্রত্যেকের পকেট থেকে ওই শোয়ের ছেঁড়া টিকিটের টুকরো পাওয়া গেছে। আমরা সবাই এই পয়েন্টটাই মিস করে গেছিলাম স্যার। ডিটেলসে অ্যানালিসিস করতে গিয়ে বুঝতে পারলাম। তাই হেয়ালি কুমারের নেক্সট শো কবে? আজই স্যার, ওই আইরিটোলার একটা ক্লাবের অনুষ্ঠানে ম্যাজিক দেখাতে আসবেন বিকেল 5টা। আর মাত্র 2টো টিকিটই পড়ে আছে স্যার। তাহলে আর কি, শিগগিরই কেটে ফেলো। আজ বিকেলে আমি আর তুমি যাব জাদুকর হেয়ালি কুমারের সাথে মোলাকাত করতে। জাদুকর হেয়ালি কুমারকে দেখতে বড় অদ্ভুত। লম্বা একহাড়া চেহারা, গায়ে একটা লাল কালো ডোরাকাটা আলখাল্লা, মাথায় ডাইনিদের মতন একটা লম্বা আদ্যিকালের টুপি। সেই টুপির আড়ালে আধো অন্ধকারে স্টেজের উপর জাদুকরের মুখ স্পষ্ট করে বোঝা না গেলেও তার জলজলে চোখগুলো দেখলে গা যেন শিউরে ওঠে। সাক্ষ্য আর মলয় বসেছিল রোয়ের মাঝখানের দিকে। ক্লাব ঘরটা ভিড়ে একেবারে ঠাসাঠাসি। সবাই মুগ্ধ হয়ে জাদুকর হেয়ালি কুমারের ম্যাজিক দেখছে। জাদুকাঠির থেকে ফুল বার করা, ছাই থেকে টাকা সৃষ্টি, অবিনশ্বর বেলুন, ম্যাজিক রিং, আজব লাইটার, জাদুর হাঁস তৈরি, রুমাল আর মোমবাতির খেলা, ভৌতিক ডিম, দড়ির ভেলকি, মানুষ অদৃশ্য করা থেকে বক্স অফ মিস্ট্রি, এই সব অদ্ভুত খেলা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে ওরা ভুলেই গেল যে একটা ইনভেস্টিগেশনে এসেছে ওরা। সবার শেষে জাদুকর যে খেলাটা দেখালেন সেটা হলো সম্মোহনের খেলা। আসুন আসুন, আপনি আপনি হ্যাঁ হ্যাঁ আপনি, হ্যাঁ আসুন আসুন আসুন, এইখানটায় বসুন। এই হারটার দিকে তাকান, তাকান তাকান তাকান। 1 2 3 4। আপনার ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়েছে। তিনি দর্শকদের মধ্যে থেকেই একটা মাঝবয়সী লোককে ডেকে একটা লম্বা হাড় তার চোখের সামনে নাচিয়ে সম্মোহিত করে তাকে দিয়ে নানান রকম কাজ করাতে লাগলেন। এবার এবার কাগজের ফুলটা চিবিয়ে ফেলুন, হ্যাঁ ফেলুন ফেলুন ফেলুন। এই তো। সমস্ত ক্লাব ঘর হাততালিতে ফেটে পড়ল। শেষের খেলাটা দেখে সাক্ষ্যর মনে এবার একটা খটকা লাগলো। শো ভাঙলে পর তারা দুজন চুপিসারে বেড়াল পায়ে হেয়ালি কুমারকে ফলো করল। জাদুকর নিজের গাড়িতে ওঠার আগে লম্বা মতন হাড়টা ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিল। একটা হাড় দিয়ে সে একটাই শো করে। জাদুকরের গাড়িটা বেরিয়ে যেতেই মলয় দৌড়ে এসে হাড়টা ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, স্যার স্যার দেখুন, এই তো মানুষের হাড় বলে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ মলয়, তুমি ঠিকই বলেছো। এটা হলো ফিমার, মানে আমাদের দেহের সব থেকে লম্বা হাড় যেটা উড়তে থাকে। তার মানে আমার সন্দেহই ঠিক। এটা শিগগির ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো মলয়। এটা কোনো ভিকটিমের ডিএনএ প্রোফাইলের সাথে ঠিক মিলে যাবে। যে কটা ডেড বডি পেয়েছি সব কটার কোমর থেকে নিম্নাঙ্গের অংশটুকু কেটে ফেলা হয়েছে খুব নৃশংসভাবে। আপাত দৃষ্টিতে ভিকটিমরা নিজেদের দেহে এরকম আঘাত করে আত্মহত্যা করেছে বলে মনে হলেও আদতে বিষয়টা তা নয়। ভিকটিমদের সম্মোহিত করে জাদুকর নিপুণ কৌশলে তাদের নিজে হাতে নিজেদের নিম্নাঙ্গ কেটে ফেলতে বাধ্য করে। অতিরিক্ত রক্তক্ষরণে তারা মারা যায়। জাদুকর তখন তাদের থাই চিরে বের করে আনে একটা করে ফিমার। সেটা দিয়েই সে স্টেজে সম্মোহনের খেলা দেখায়। এতক্ষণে ওর মোটিভটা আমার সামনে ক্লিয়ার হলো। কিন্তু অপরাধী তো পালিয়ে যাচ্ছে স্যার, গাড়ি নিয়ে ধাওয়া করবো কি?
সাক্ষ্যকে অবশ্য আর উত্তর দিতে হলো না। হঠাৎ একটা কানফাটা বোমা বিস্ফোরণের মতন শব্দে চারিদিক কেঁপে উঠল। রাস্তায় হৈ হৈ পড়ে গেল। চিৎকার করে সবাই যে যেদিকে পারল সেদিকে ছুটে পালাতে লাগলো। সাক্ষ্য চোখে বাইনোকুলার লাগিয়ে অবাক চোখে দেখল কিছু দূরে একটা গাড়িতে ভয়ানক বিস্ফোরণ হয়েছে। দাউ দাউ আগুনের লেলিহান শিখা যেন গিলে খেতে চাইছে গাড়িটাকে। চূর্ণ বিচূর্ণ গাড়িটার থেকে গলগল করে কালচে ধূসর ধোঁয়ার মেঘ যেন গোটা আকাশটাকে ঢেকে ফেলতে চাইছে। সময় নষ্ট না করে সাক্ষ্য আর মলয় দৌড়তে লাগলো ধোঁয়ার উৎস লক্ষ্য করে। কিছু দূরে এসেই ওরা চিনতে পারল জাদুকর হেঁয়ালি কুমারের গাড়ি। যেভাবে বিস্ফোরণে গাড়িটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে তাতে ভেতরের আরোহী বা চালক কারোরই বেঁচে থাকার কথা নয়। অ্যাক্সিডেন্ট স্পটটাকে ঘিরে তখন ছোটখাটো একটা জটলা জমতে শুরু করেছে। ওয়্যারলেস হেডফোনে কন্ট্রোল রুমে খবর জানিয়ে দিল সাক্ষ্য কিছুক্ষণের মধ্যেই থানা থেকে পুলিশ ফোর্স এসে পড়বে। সাক্ষ্য আর মলয় পুলিশের জিপের দিকে ফিরে আসার জন্য সবে পা বাড়িয়েছে। এমন সময় হঠাৎ একটা 22-23 বছরের ছেলে ওদের পথ রোধ করে দাঁড়িয়ে হাত দুটো সামনে বাড়িয়ে ধরল। জাদুকর হেয়ালি কুমারের হত্যার অপরাধে আমাকে গ্রেপ্তার করবেন না স্যার? সে কি, এই বিস্ফোরণ তোমার কাজ? কিন্তু কিভাবে? সুযোগ বুঝে জাদুকরের গাড়ির বোনেট খুলে শুধু দুটো তার কেটে দিয়েছিলাম স্যার, ব্যাস খেল খতম। কিন্তু কেন? কে তুমি? আমি শুভম দাস, মৃত সুধাময় দাসের একমাত্র ছেলে। এই লোকটা আমার বাবাকে হিপনোটাইজ করে খুন করেছিল স্যার। তাকে শাস্তি না দিয়ে কিভাবে স্বর্গে যাই বলতে পারেন স্যার? নইলে যে আমার বাবার আর তার শান্তি পেত না। এবার আমাকে আপনারা জেলে ভরুন বা ফাঁসিতে ঝোলান, তাতে আমার কোনো দুঃখ নেই স্যার, কোনো দুঃখ নেই। মলয় আর সাক্ষ্য একবার চোখাচোখি করল। মলয় হ্যান্ডকাফ নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল শুভম দাসের দিকে। দাঁড়াও মলয়, যে অপরাধী নিজে থেকে সারেন্ডার করেছে সে আর কোথাও পালাবে না। হাতকড়া না পরিয়েই ছেলেটাকে নিয়ে গাড়িতে উঠে বসল মলয়। সাক্ষ্য এসপি সুব্রত সরকেলের নাম্বারে ফোন করে জানালো, স্যার সুখবর, কেসটা আমি ক্র্যাক করে ফেলেছি। কালপিট সারেন্ডার করেছে। ভেরি গুড সাক্ষ্য, ওয়েল ডান। তুমি যে পারবে সেটা আমি জানতাম। তোমার এবিলিটির উপর ডিপার্টমেন্টের ভরসা আছে, তবে তোমার সাথে আমার একটা অন্য কেসের ব্যাপারে আলোচনা করার আছে। তুমি তাড়াতাড়ি থানায় ফিরে যাও। আমি একটা কাজ মিটিয়ে ঘন্টাখানেকের ভেতরেই তোমার সাথে দেখা করছি, ওকে? কিন্তু থানায় পৌঁছে দেখা গেল এক ভদ্রলোক তার সঙ্গে দেখা করবেন বলে অনেকক্ষণ ধরে নাকি থানার বাইরের বেঞ্চে হতে দিয়ে বসে আছেন। শুভমকে গারদে চালান করিয়ে মলয়কে ডেকে সাক্ষ্য নির্দেশ দিল, লোকটাকে এখনই একবার আমার টেবিলে পাঠাও, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসছি। বাথরুম থেকে বেরিয়ে সাক্ষ্য দেখল তার টেবিলের উল্টো দিকের চেয়ারটায় বসে রুমালে বারবার কপালের ঘাম মুছছেন এক ব্যক্তি। সাক্ষ্য চেয়ারে এসে বসতেই ভদ্রলোক নিজের পরিচয় দিলেন। নমস্কার স্যার, আমি প্রতুল গুহ। নামটা শুনেই সাক্ষ্য চিনতে পারল লোকটিকে। ভদ্রলোক উত্তর কলকাতার বেশ নামী অ্যান্টিক ব্যবসায়ী। চেহারা বেশ স্থূল। আজ গরমও পড়েছে খুব, যদিও তিনি আজ থানায় বসে দরদর করে ঘামছিলেন সম্পূর্ণ অন্য একটা কারণে। প্রতুল গুহর বাসস্থানের নিচেই একটা বেশ বড় অ্যান্টিক কেনাবেচার দোকান আছে। তার সংগ্রহে এমন একটা অদ্ভুত মূল্যবান জিনিস ছিল যেটা খুব সম্প্রতি চুরি গিয়েছে। সেটারই কমপ্লেন লেখাতে এসেছেন থানায়। সাক্ষ্য তার মুখে সমস্ত বৃত্তান্ত শুনে জিজ্ঞেস করল, তার মানে আপনার ধারণা জিনিসটা অভিশপ্ত? তা আপনি সেটা পেলেন কোথায়? সেটা একরকম সৌভাগ্য বা দুর্ভাগ্য, যাই বলুন না কেন, জিনিসটার দাম এই বর্তমান বাজারে সত্যি অমূল্য স্যার। আমার দূর সম্পর্কের এক কাকা ওই ইন্ডিয়ান আর্কিওলজি ডিপার্টমেন্টে চাকরি করতেন। কাজের প্রয়োজনে নানান দেশে ঘুরে বেড়াতেন। সেই রকমই একদিন তিনি মহারাষ্ট্রের জঙ্গলে শিকার করতে গিয়ে এক মানুষকে প্যান্তারের হাত থেকে এক ব্যাধের প্রাণ বাঁচান।
খুশি হয়ে সেই ব্যাত তাকে এই অমূল্য পাথর উপহার দিয়েছিল। ইন্টারেস্টিং। তারপর? কি জানেন স্যার, হাতে সেই পাথর আসার পর কাকার জীবন হঠাৎ করেই ঘুরে গেল। প্রতিপত্তি বা টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু সেই পাথর হঠাৎ একদিন তার সংগ্রহ থেকে চুরি হয়ে গেল। অনেক খুঁজেও চোর ধরা পড়েনি। পরে জানা গেল সেই পাথর কাকার কাছ থেকে চুরি করে এনেছিল আমার বাবা, কিন্তু সেই পাথরই ডেকে আনলো তারই জীবনে চরম দুর্ভোগ। সে বছর আমার বাবার কাপড়ের ব্যবসায় অনেক লস হলো। তার কিছুদিন পরেই হঠাৎ এক রাতে হার্ট অ্যাটাকে আমার মা চলে গেলেন। আমি তখন খুব ছোট। মায়ের মৃত্যুর পর বাবা একদম দিশেহারা হয়ে গেলেন। অপরাধ বোধে ভুগতে ভুগতে একদিন তিনি কাকার কাছে গিয়ে ক্ষমা চেয়ে সেই পাথর ফিরিয়ে দিলেন। আমরা তারপর পুরনো বাসা ছেড়ে কলকাতায় চলে এলাম। বাবা এখানে অ্যান্টিকের ব্যবসাটা খুললেন। আমিও বড় হয়ে ওই ব্যবসাতেই হাত দিলাম। বাবা মারা গেলেন ওই বছর 7 আগে। তারপরেই একদিন দৈবাত পাথরটা এবার আমার কাছে ফিরে এলো। কি করে? বলছি স্যার, বলছি। একদিন খবর পেলাম আমার মহারাষ্ট্রের সেই কাকা নাকি হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। তিনি অবিবাহিত ছিলেন, কাজেই একমাত্র উত্তরাধিকার বলতে এই বেঁচে ছিলাম এই আমি। কাকা একটাই উইল করেছিলেন। অ্যাডভোকেট রতন হাজরার ফোন পেয়ে আমি হাজির হলাম মহারাষ্ট্রের কাকার সেই বিশাল প্রাসাদ সম বাড়িতে। প্রকাশ গুহ মানে আমার সেই দোষ সম্পর্কের কাকা সারা জীবনে যা সম্পত্তি জমিয়েছিলেন তার বেশিরভাগটাই দান করে দিয়েছেন বেশ কয়েকটি অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমের নামে। আমাকে দিয়ে গেছেন তার বিশাল বাংলো বাড়িটা আর সিংহাসনের বিষ্ণু বিগ্রহের চোখে বসানো একটা ছোট্ট লাল রঙা পাথর। কাকার একটা ডায়েরিও খুঁজে পেলাম। সেখানে এই পাথরটা নিয়ে বেশ কিছু রিসার্চ করেছিলেন তিনি। সেই সব বিষয় লেখা ছিল। সেই ডায়েরির কয়েকটা পাতা পড়েই আমি বুঝতে পারলাম এই পাথর কোনো সাধারণ জিনিস নয় স্যার। এ এক আশ্চর্য পাথর, এমন এক পাথর যার সাথে যোগসূত্র আছে সেই মহাভারতের। বলেন কি? একেবারে আমাদের মহাভারত? তা কিরকম পাথর? তা না হলে আর বলছি কি স্যার, আপনি মহাভারতের সময়কার সেই 7 চিরঞ্জীবীর বিষয়টা জানেন তো? এক মিনিট। 7 চিরঞ্জীবী মানে তো যারা অমরত্বের বর পেয়েছিলেন, তাই তো? সত্য, ত্রেতা, দাপর, কলি, বিভিন্ন যুগে যারা এখনো লোকচক্ষুর আড়ালে অমর হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনি তাঁদের কথা বলতে চাইছেন কি? তা সে তো পৌরাণিক কাহিনী, তাদের সাথে এই কেসের সম্পর্ক কোথায়? হ্যাঁ স্যার, ঠিকই ধরেছেন। সেই 7 চিরঞ্জীবী মানে বিভীষণ, বেদব্যাস, হনুমান, কৃপাচার্য, পরশুরাম, মার্কেন্ডীয় আর অশ্বত্থামা। এদের মধ্যে শেষজন মানে এই অশ্বত্থামাকে ছিলেন জানেন তো স্যার? আপনি বলুন না। মহাভারতে বলা আছে অশ্বত্থামা কপালে একটি মণি নিয়ে জন্মেছিলেন। তিনি একসময় হস্তিনাপুরের শাসকদের অধীনে পাঞ্চালার উত্তরাঞ্চল শাসন করেছিলেন। তিনি একজন দক্ষ ধনুর্বিদও ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের হয়ে তিনি পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধ করেছিলেন। তখন পিতা দ্রোণাচার্যের মৃত্যুর বদলা নেওয়ার জন্য অশ্বত্থামা অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে মারতে নাকি উত্তরার গর্ভ লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র চালিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ নিজের দিব্য শক্তিতে পরীক্ষিতকে বাঁচিয়ে দেন। আর এই ঘটনার প্রচন্ড রেগে গিয়ে তিনি শাস্তি স্বরূপ অশ্বত্থামার কপাল থেকে সেই মণিটা উপড়ে নিয়েছিলেন আর তারপর তাকে অভিশাপও দিয়েছিলেন। সারা গায়ে ক্ষত নিয়ে তেষ্টা পিপাসায় জর্জরিত হয়ে যুগের পর যুগ ধরে অশ্বত্থামা নাকি এভাবেই ঘুরে ঘুরে বেড়াবেন তার এই কপালের সেই হারানো মণির খোঁজে। আসল ব্যাপার কি জানেন স্যার? আমার কাকা যে ব্যাধের প্রাণ বাঁচিয়েছিলেন সেই ব্যাধ নাকি মধ্যপ্রদেশের বুরহানপুর নামের এক গ্রামের সীমান্তে পাহাড়ের উপর তৈরি আসিরগড় নামে এক প্রাচীন দুর্গের ভেতর এই পাথরটা খুঁজে পেয়েছিলেন। তার মতে এটা সেই অশ্বত্থামার কপালের পাথর, যেটা শ্রীকৃষ্ণ শাস্তি স্বরূপ উপড়ে নিয়েছিলেন। সেই ব্যাধি আমার কাকাকে ওই পাথর দেয়। মনে করা হয় অশ্বত্থামা নাকি এই কলিযুগে এখনো বেঁচে রয়েছেন। মধ্যপ্রদেশের নানান শিব মন্দিরে নাকি তাকে আজও দেখা যায় পূজা পাঠ করতে।
বিজ্ঞান যদিও বলে 5,000 বছর ধরে কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়, কিন্তু পুরাণে বিশ্বাস রাখলে সেই 7 চিরঞ্জীবী কিন্তু এখনো লোকচক্ষুর আড়ালে দিব্যি আমাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে স্যার। বাপরে, এ তো শুনেই রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে মশাই। তা এত সব কিছু আপনি জানলেন কি করে? কাকার মৃত্যুর পর তার বেশ কিছু সংগ্রহের অ্যান্টিক জিনিসপত্র আমি কলকাতায় নিয়ে আসি বেশ চড়া দামে বিক্রি করার জন্য। সেই সময় খোঁজাখুঁজি করতে গিয়ে কাকার হাতে লেখা একটা ডায়েরি খুঁজে পাই। তাতেই সব লেখা ছিল। তাতে আরো অনেক আশ্চর্য কথা লেখা ছিল স্যার, আপনি নিজেও সময় পেলে পড়ে দেখবেন। এই নিন। বলে একটা ব্রাউন পেপারে মোড়া ডায়েরির আকারের একটা প্যাকেট তিনি টেবিলে রেখে এগিয়ে দিলেন সাক্ষ্যর দিকে। আচ্ছা বেশ, আমি পড়ে দেখব। আপাতত এটা আমি রাখছি। এখন বলুন তো, আপনি পাথরটাকে অভিশপ্ত বলছেন কেন? আমি এত বছর ধরে অ্যান্টিক জিনিসের কারবারই করছি স্যার, কিন্তু কোনোদিন এমন অদ্ভুত ব্যাপার ঘটেনি। কাকার বাকি সমস্ত জিনিসও তো বিক্রি করেছি, কিন্তু কি জানেন, ওই পাথরটা বড় অদ্ভুতভাবে বারবার আমার কাছেই ফিরে এসেছে। কিরকম? বললে বিশ্বাস করবেন না স্যার, যারা যারা যতবার ওই পাথর আমার কাছ থেকে কিনেছে তাদের প্রত্যেকেই নাকি সচক্ষে আর সত্য আমার ভয়ঙ্কর রূপ দেখেছে। শুধু তাই নয় স্যার, তাদের প্রত্যেকের জীবনেই নেমে এসেছে চরম দুর্যোগের ছায়া। পাথরটা কেনার পরেই নাকি তাদের প্রিয়জনেরা সব অসুস্থ হয়ে পড়েছে। অনেক টাকা পয়সা তাদের চিকিৎসার পেছনে খরচও হয়ে গেছে। ধীরে ধীরে তারা সবাই নিঃস্ব হয়ে গেছে। তারপরও তাদের আর বাঁচানো যায়নি। সে কি, এরকম আর হয় নাকি? এই যে অবিশ্বাস্য ব্যাপার মশাই। হয় স্যার, হয়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তারা প্রত্যেকেই মৃত্যুর আগে একই কথা স্বীকার করেছে। স্বয়ং অশ্বত্থামা নাকি তাদের স্বপ্নে দেখা দিয়েছেন। স্বপ্নে তারা নাকি বারবার দেখেছে ও অশ্বত্থামা তাদের সেই পাথর ফিরিয়ে দিতে বলছেন। তাই ভয় পেয়ে তারা সবাই সেই পাথর আমার কাছেই ফিরিয়ে দিয়ে গেছে। আমিও বুঝতে পেরেছিলাম এই পাথর একমাত্র আমার কাছেই থাকবে। উপহার হিসেবে কাউকে প্রদান করলে সেই পাথর তার কোনো ক্ষতি করে না, কিন্তু মালিকানা বদল হলে বা কেউ চুরি করলে তার ঘোর অমঙ্গল অনিবার্য। আই সি। তারপর সেটা তাহলে চুরি হলো কিভাবে? আমার কাছেই পাথরটা যত্ন করে এতদিন রাখা ছিল স্যার, আমার বেডরুমের আলমারির গোপন লকারে। পরশু রাতে আমি বাড়ি ছিলাম না, একটা কাজে আউট অফ টাউন ছিলাম। সেই সুযোগে কেউ আমার ঘরের তালা ভেঙে আলমারি খুলে ও পাথরটা নিয়ে সরে পড়েছে। অথচ আশ্চর্য ব্যাপার, এত দামি দামি অ্যান্টিক জিনিস ছিল আলমারিতে, চোর কিন্তু ওই পাথরটা ছাড়া আর কিছুই চুরি করেনি। চুরিটা কে করেছে সেটাও আমি জানি স্যার। আমারই দোকানের অ্যাসিস্ট্যান্ট ও শঙ্কাই নামের ছেলেটি। অনেকদিন ধরেই তার নজর ছিল পাথরটার উপর। আপনি এতটা নিশ্চিত হয়ে বলছেন কি করে বলুন তো? বলছি কারণ যেদিন ওই পাথর চুরি যায় সেদিন থেকেই শঙ্কাইকে ও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দিন 3 হতে চললো, সে এখন নিখোঁজ। তার গ্রামের বাড়ি পুরুলিয়ায়, সেখানেও খোঁজ নিয়েছি। শঙ্কাই কোথাও নেই, বেমালুম হাওয়ায় মিশে গেছে জানো। সাক্ষ্য সমস্ত ব্যাপারটা প্রতুল গুহর কাছ থেকে খুঁটিয়ে জেনে তার পকেট ডায়েরিতে নোট করে নিল। কিভাবে কখন পাথরটা চুরি হলো আর শঙ্কাইয়ের ব্যাপারে যাবতীয় ইনফরমেশনও সে লিখে নিল চটপট। বুঝলাম। আচ্ছা মিস্টার গুহ, আপনি কোনোদিন সেই অশ্বত্থামাকে নিজের চোখে দেখেছেন? না স্যার, তবে মধ্যপ্রদেশের বা গুজরাটে খোঁজ নিয়ে দেখবেন, ওখানের অনেক গ্রামবাসী নাকি এখনো মাঝে মাঝে এক শীর্ণ রোগব্যাধিগ্রস্ত অতি বৃদ্ধ বিরাট লম্বা ব্যক্তিকে চলাফেরা করতে দেখেছে। ওর কপালের এক বিরাট দগদগে ক্ষত চিহ্নও আছে। সবসময় নাকি ওখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সবার ধারণা উনি সেই দাপর যুগের চিরঞ্জীবী মারুতি অশ্বত্থামা। আলোচনায় ছেদ পড়ল। হেড কনস্টেবল মলয় মুর্মু এসে সেলাম ঠুকে জানালো সরকেল স্যার এসেছেন, এখনই একবার সাক্ষ্যকে জরুরি তলব করছেন।
মলয় এও জানালো কয়েক মাস ধরে কলকাতায় নানান এলাকা থেকে যে একটার পর একটা ছেলে মেয়ে গায়েব হয়ে যাচ্ছে সেই কেসের ব্যাপারে তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন বলে এসপি স্যার আজ নিজেই সশরীরে থানায় ছুটে এসেছেন। সাক্ষ্য মলয়কে বিদায় দিয়ে বলল, ঠিক আছে প্রতুলবাবু, আমি সব শুনলাম, দেখছি আমি কি করা যায়। আপনি এখন আসতে পারেন। শঙ্কায়ের কোনো খবর পেলে জানাবেন আমাকে, আর আমরাও কোনো খবর পেলে আপনাকে জানাবো। নমস্কার। প্রতুলবাবু ঘাম মুছে ফিরেই যাচ্ছিলেন, কিন্তু দরজার কাছে পৌঁছতেই কি মনে হতে আবার তিনি ঘুরে দাঁড়িয়ে বললেন, ও হ্যাঁ স্যার, আরেকটা কথা। চুরির দিন সকালে আমার কাছে একটা বেনামি ফোন আসে, কোনো প্রাইভেট নম্বর মনে হয়, কারণ তারপর কল করতেই বলছে ডাজ নট এক্সিস্ট। ফোনে ঘড়ঘড়ে গলায় কেউ হুমকি দিয়ে বলেছে সেই অশ্বত্থ আমার মনি নাকি আমি নিজের কাছে রাখতে পারবো না, আমার থেকে সেটা উধাও হয়ে যাবে। নাম জিজ্ঞেস করায় বলল মিস্টার রাবণ। ব্যাস, তারপরেই ফোনটা কেটে যায়। মিস্টার রাবণ? আপনার এই পাথরের পেছনে তো দেখছি মহাভারত থেকে রামায়ণ সবারই চোখ আছে। বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। নাম্বারটা নোট করে দিয়ে যান, আর কোনো উড়ো ফোন এলে আমাকে জানাবেন। না না, ভয়ের কিছু নেই, খোঁজ খবর নিয়ে দেখছি কতদূর কি করতে পারি। একটু দেখবেন স্যার, আমি চাই না ওই পাথরের প্রকোপে শঙ্কায়ের কোনো ক্ষতি হোক। গরিব ঘরের ছেলে লোভিয়ে পড়ে এই কাজটা করে ফেলেছে। আমি শুধু চাই পাথরটা আবার আমার কাছে ফিরে আসুক। নমস্কার। সাক্ষ্য ব্রাউন প্যাকেটটা টেবিলের ড্রয়ারে রেখে ইউনিফর্ম ঠিক করে মাথায় টুপি পরে গটগট করে হেঁটে গেল বারান্দার দিকে। সরকেল স্যার ওখানেই তার জন্য অপেক্ষা করছেন। মিটিং সেরে থানা থেকে বেরিয়ে যখন সাক্ষ্য তার গার্ডেন রিচের বাড়িতে পৌঁছল, ততক্ষণে সন্ধে হয়ে গিয়েছে। বাড়িতে তার স্ত্রী অঙ্গনা তখন প্রাইভেট টিউশন পড়াচ্ছিল পাড়ার কয়েকটা ছোট ছোট ছেলে মেয়েকে। অঙ্গনা কাছেই একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, সঙ্গে বাড়িতে প্রাইভেট টিউশনও শুরু করেছে কয়েক মাস হলো। পড়ানো শেষ হলে সে ঘরে ঢুকে দেখল সাক্ষ্য মন দিয়ে একটা পুরনো ডায়েরি পড়ছে। গরম গরম চা করে এনে স্বামীর কাজ ঘেঁষে বসলো অঙ্গনা। জিজ্ঞেস করলো, তোমাদের ওই ছেলে মেয়ে চুরির কেসটার কোনো সুরাহা হলো? যেটার কথা তখন ফোনে বললে, এসপি কি বললেন? না, সমস্যাটা হলো চুরি যাওয়া ছেলে মেয়েগুলোর মধ্যে কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির লোকদের দফায় দফায় জেরা করা হয়েছে, খুব র্যান্ডমলি তাদের চুজ করা হচ্ছে, কারোর সাথে কারো যোগ নেই। এমনকি কিডন্যাপিংয়ের কেসগুলো হচ্ছেও বিভিন্ন বিভিন্ন সময়ে আর বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে। শুধু একটা মিল যেটা খুঁজে পাওয়া যাচ্ছে সেটা হলো কিডন্যাপিংগুলো করছে একটাই গ্যাংয়ের লোকেরা, মোটামুটি 10 জনের একটা গ্যাং। প্রত্যেকের মুখে যাত্রাপালার অদ্ভুত মুখোশ আঁটা। যারা প্রত্যক্ষদর্শী তাদেরও জেরা করে দেখেছি, সকলেই সেম বয়ান দিচ্ছে। যে গাড়িটা করে চুরি করা হচ্ছে সেটা দেখতে বড় অদ্ভুত। কেবলমাত্র লাস্ট কেসটায়, মানে কাউন্সিলর পার্থ দস্তিদারের মেয়ের কিডন্যাপিংয়ের কেসটার সময় তাদের বাংলোর বাইরে লাগানো সিসিটিভি ফুটেজ থেকে একটা ছবি পাওয়া গেছে। এ দেখো। সাক্ষ্য মোবাইল ফোনে জুম করে একটা ছবি বাড়িয়ে ধরল স্ত্রীর দিকে। অঙ্গনা ছবিটা ভালো করে দেখল। কয়েকটা মুখোশ পরা লোক জোর করে একটা টিনেজার মেয়েকে একটা অদ্ভুত দেখতে গাড়িতে তোলার চেষ্টা করছে। গাড়ি না বলে রথ বলাই ভালো। অঙ্গনা বলল, গাড়িটা কেমন অদ্ভুত রথের মতো দেখতে, দুপাশে আবার দুটো ডানার মতো, অনেকটা রাবণের পুষ্পক রথের মতো দেখতে না? কই দেখি দেখি। হ্যাঁ, তাই তো, ঠিক বলেছ, এটা তো একদমই খেয়াল করিনি। আরও একটা ব্যাপার যেটা তুমি খেয়াল করনি, সেটা হলো অপহরণকারীদের মুখোশ। এই ছবিটায় মোট 6 জনকে বাইরে দেখা যাচ্ছে, বাকিরা নিশ্চয়ই ভেতরে আছে। এবার এই 6 জনের মুখের মুখোশগুলো লক্ষ্য করো। হ্যাঁ, ওই তো যাত্রাপালা লোকেরা ব্যবহার করে, সবগুলো একরকমের। বি স্পেসিফিক। এটা রাবণের মুখোশ, আর সব মুখোশগুলো মোটেই এক নয়। ভালো করে খেয়াল করো, রাবণের 10টা মাথার 10টা মুখে 10 রকমের এক্সপ্রেশন দেখা যায়। এখানে মোট 6টা এক্সপ্রেশন দেখা যাচ্ছে। ছবিটার উপর ঝুঁকে পড়ে ভালো করে খুঁটিয়ে দেখে চমকে উঠল সাক্ষ্য।
সত্যি আই 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 মাস্ট অ্যাডমিট, আমি খামোখাই পুলিশে চাকরি করি। আসলে তোমার করা উচিত ছিল। ধ্যাত, বাজে কথা রাখো তো, একটু খুঁটিয়ে দেখলে তুমিও দেখতে পেতে। আচ্ছা, মোট কটা ছেলে মেয়ে কিডন্যাপড হয়েছে? কাউন্সিলরের মেয়েকে নিয়ে মোট 9টা, কিন্তু এলাকাগুলোর মধ্যে কোনো মিল নেই। ছবি আছে ওদের? সাক্ষ্য এবার সোফা থেকে উঠে গিয়ে একটা ফাইল নিয়ে এলো। তারপর মোট 9টা ছবি মেলে ধরলো অঙ্গনার সামনে। সব চুরি যাওয়া ছেলে মেয়েগুলোর ছবি। অঙ্গনা খুঁটিয়ে খুঁটিয়ে সবকটা ছবি দেখে বলল, তুমি বললে পুলিশ ডিপার্টমেন্ট নাকি ছবিগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পায়নি, কিন্তু আমি তো মিল খুঁজে পেয়েছি। কিরকম মিল? দেখো, অঙ্কুশ, সুমিত, দীপ, পুলক আর শৈলেন, এই 4 জনেরই স্কিন কমপ্লেক্সন কিন্তু ডার্ক। আবার বাকি 4টে মেয়ে মানে ভাগ্যশ্রী, সুকন্যা, প্রীতি আর মিতালি, এদের গায়ের রং কিন্তু ফর্সা। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু এর থেকে কি প্রমাণিত হয়? স্কিন কমপ্লেক্স আর জেন্ডার, এই দুটো প্যাটার্নের মিল দেখে আমার ইনটিউশন বলছে যে নেক্সট টার্গেট হবে যার গায়ের রং হবে ফেয়ার আর জেন্ডার হবে ফিমেল। তুমি শিওর? দেখো, এই অপহরণকারী দলের যদি কোনো বিশেষ উদ্দেশ্য থেকে থাকে তাহলে তাদের নিশ্চয়ই কোনো টার্গেট থাকবে, ভিকটিমদের সংখ্যা নয়। আর কিডন্যাপার গ্যাংয়ের মুখে যখন রাবণের 10 মাথার মুখোশ, তার মানে তাদের উদ্দেশ্য সাধনের জন্য আরও একটি মেয়ে নিখোঁজ হবে। অবশ্য তার বেশিও হতে পারে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটাই বলছি। খুব শিগগিরই হয়তো তোমরা সেই 10 নম্বর কিডন্যাপিংয়ের খবরটা পেতে পারো। সাক্ষ্য কিছুক্ষণ চুপ করে বসে স্ত্রীর বলা কথাগুলোর গুরুত্ব বোঝার চেষ্টা করল। তারপর থানায় ফোন করে শহরের আশেপাশে নাইট পেট্রোলিং বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়ে স্ত্রীর দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বুঝলে অঙ্গনা, এই রাবণের কথাটা শুনে আমার একটা অদ্ভুত কথা মনে পড়ল। আজ থানায় এক ভদ্রলোক দেখা করতে এসেছিলেন অদ্ভুত একটা চুরির কেস নিয়ে। সাক্ষ্য প্রতুলবাবুর অ্যান্টিক দোকান থেকে কিভাবে সেই অশ্বত্থামার মণির পাথর চুরি হলো সেই কথা খুলে বলতে লাগলো। তারপর হাতের ডায়েরিটা অঙ্গনাকে দেখিয়ে বলল, এই হলো প্রতুলবাবুর সেই দূর সম্পর্কের কাকার ডায়েরি, যাতে অশ্বত্থামার মণির কথা লেখা আছে। আর ভদ্রলোককে সেদিন আননোন নাম্বার থেকে রাবণ নামের কেউ একজন কল করে ওয়ার্নিং দিয়েছিল যে পাথরটা আর প্রতুলবাবুর কাছে থাকবে না। সিম কার্ডটা নষ্ট করে ফেলা হয়েছে, তাই লোকটাকে লোকেট করা যায়নি। এখন এই রাবণের মুখোশ দেখে আমার কথাটা মনে পড়লো। আচ্ছা, তোমার কি মনে হয় অঙ্গনা, দুটো ঘটনার মধ্যে কি কোনো কানেকশন আছে? এর উত্তর তো লুকিয়ে আছে তোমার হাতে ধরা ওই ডায়েরিটায়। পিটপিট করে চোখ খুলতেই একটা স্যাঁতস্যাঁতে ঘরে হাত পা মুখ বাঁধা অবস্থায় নিজেকে আবিষ্কার করল অঙ্গনা। মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। ঘাড় ঘুরিয়ে সে চারিদিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। এই জায়গাটা ঠিক কোথায় তা অঙ্গনার জানা নেই, কিন্তু এমন একটা ভয়ঙ্কর জায়গা যে ভূভারতে কোথাও থাকতে পারে তা তার ধারণারও বাইরে ছিল। ঘরের মধ্যে একটা ছোট্ট টিমটিমে হলদে আলো জ্বলছে। চারদিকে মূত্রের গন্ধে যেন গা গুলিয়ে উঠছিল বারবার। ঘরটা বেশ বড়, এদিক ওদিক মিলিয়ে মোট 10টা লোহার খাঁচা রাখা হয়েছে। খাঁচার ভেতরে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে কয়েকটা টিনেজার ছেলে মেয়ে। মনে হয় তাদের কড়া ডোজের ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। এদের মুখ অঙ্গনার চেনা। কয়েকদিন আগেই তার স্বামী সাক্ষ্য দত্তগুপ্ত চুরি যাওয়া এই ছেলে মেয়েগুলোর ছবি দেখিয়েছিলেন তাকে। তাদের দিকে তাকিয়ে রাগে আর ঘেন্নায় যেন সমস্ত শরীর পাক দিয়ে উঠল অঙ্গনার। ছেলেমেয়েগুলোর একটি করে হাতের থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে চামড়ার আস্তরণ। সেখানে লাল দগদগে ঘা হয়ে ফুলে বীভৎস আকার নিয়েছে। যে বা যারা এই পৈশাচিক কাজ করেছে তাদের শরীরে যে বিন্দুমাত্র দয়া মায়া নেই সেটা বেশ স্পষ্টই বুঝতে পারল সে। এমনকি তাদের ক্ষতস্থানে কোনো রকম ব্যান্ডেজ বেঁধে বা ওষুধ লাগিয়ে চিকিৎসাও করা হয়নি। অঙ্গনাকে শুইয়ে রাখা হয়েছে ঘরের একদম মাঝখানে, দরজাটা বাইরে থেকে টেনে বন্ধ করা। ঘরের দেওয়ালে ঝুলছে বড় একটা ফ্রেমে বাঁধানো লঙ্কারাজ রাবণের ছবি। 10টা মাথা নিয়ে হাত জোর করে পদ্মাসনে বসে তিনি মহাদেবের উপাসনা করছেন।
ছবিটা দেখলেই বেশ ভয় ভয় করে। ঘরের একদম ডান দিকের কোনায় যে লোহার খাঁচাটা রয়েছে তার মধ্যে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে লিলি। গায়ের রং ফর্সা, ছোট্ট শিশু সুলভ মুখে যেন তুলির টানে আঁকা রয়েছে সরলতার ছোঁয়া, যদিও তার শরীর এখনো অক্ষত রয়েছে। লিলিকে দেখেই অঙ্গনার মাথাটা যেন ঝিনঝিন করে উঠল। বুকের মধ্যে থেকে কি একটা যন্ত্রণার ঢেউ যেন উঠে আসতে চাইছে গলার কাছে। একে একে তার মনে পড়তে লাগলো সব পুরনো কথা, কিভাবে লিলি আর তাকে কিডন্যাপ করে এখানে বন্দি করে রাখা হয়েছে। গত পরশুদিন সকালে সে যখন বাড়িতে টিউশন পড়াচ্ছিল তখনই সেখানে ছুটতে ছুটতে এসে হাজির হয় লিলির বাবা রথিন ঘোষ। ভদ্রলোক পেশায় মাহুত, একটা বেশ বড় ট্রেনিংপ্রাপ্ত হাতি আছে তার সংগ্রহে। সে হাতিটার নাম রেখেছে অশ্বত্থামা। ময়দানের মাঠে তাঁবু ফেলে যেসব সার্কাসের দল খেলা দেখাতে আসে তাদের সঙ্গে টাকার চুক্তি করে অশ্বত্থামাকে সেই দলের হাতে সঁপে দেয় সে। যখন খেলার শেষে সার্কাসের দল মাঠ ছেড়ে চলে যায় তখন আবার সে অশ্বত্থামাকে ফিরিয়ে নিয়ে আসে। এছাড়া অশ্বত্থামাকে দিয়ে সে মাঝে মধ্যে ফ্রিল্যান্সে খেলা দেখানো বা খিদিরপুর ডকে জাহাজে মালপত্র তোলার কাজেও ব্যবহার করে পয়সা কামাতো। রথিন ঘোষের আর্থিক অবস্থা ভালো নয় বলে লিলিকে ফ্রিতে পড়াশুনো শেখানোর দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিল অঙ্গনা। সেই জন্যই অশ্বত্থামার খেলা সার্কাসে অনেকবার সামনে থেকে দেখেছেন তারা দুজনেই। এত বাধ্য আর সার্কাসের খেলায় পারদর্শী হাতি আজকাল খুব একটা বেশি দেখা যায় না। সেই অশ্বত্থামার নিরুদ্দেশ সংবাদ নিয়ে রথিন ঘোষ যখন ছুটতে ছুটতে অঙ্গনার সাহায্য চাইতে এলো তখন মনে মনে খুব আশ্চর্য হয়েছিল সে। রথিন ঘোষ কাঁদো কাঁদো গলায় বলেছিল, চারিদিকে এত মানুষ খুন হচ্ছে দিদিমণি, থানায় ডায়েরি করলে কি আর তারা মানুষ ছেড়ে আমার হাতি খুঁজে দেবে? আপনি দয়া করে দাদাবাবুকে একবার বলুন না খুঁজে দিতে। দাদাবাবু তো পুলিশ, ওর সত্য আমার না থাকলে যে আমরা না খেতে পেয়ে মরে যাবো দিদিমণি। একটা গোটা হাতি কেমন করে এই কলকাতার বুথ থেকে রাতারাতি চুরি হয়ে গেল দিদিমণি। সাক্ষ্য থানা থেকে ফিরলে ব্যাপারটা দেখবে বলে অঙ্গনা রথিন ঘোষকে আশ্বস্ত করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। যাওয়ার আগে রথিন ঘোষ পকেট থেকে একটা ছোট্ট কাগজের টুকরো বার করে তার হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, সার্কাসের মাঠ থেকে ফেরার সময় কেউ এটা পকেটে গজে দিছে। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ দিতে বলি, আপনি রাখুন আর দেখবেন যদি আমার অসত্য আমাকে ফিরিয়ে দিতে পারেন। অঙ্গনা কাগজের টুকরোটা নিয়ে দেখল তাতে টাইপরাইটারে টাইপ করে লেখা রয়েছে, অশ্বত্থামা হত, দশম অপহৃত, ইতি রাবণ। সন্ধেবেলা যখন সাক্ষ্য থানা থেকে বাড়ি ফিরল তখন অঙ্গনা তাকে সব কথা খুলে বলল, চিরকুটটাও দেখালো। সব দেখে শুনে তড়াক করে লাফিয়ে উঠল সাক্ষ্য। তারপর কাদের যেন ফোন করতে লাগলো। ফোনাফুনি সেরে ধপ করে সোফায় বসে সাক্ষ্য বলেছিল, ইয়েস ইয়েস, আমার ধারণা ঠিক, আই ওয়াজ কারেক্ট। চারপাশ থেকে ছেলে মেয়েগুলো চুরি হয়ে বাইরে পাচার হয়ে যাচ্ছে কিনা দেখার জন্য হাইওয়ের দিকে পাহারা বাড়িয়েছিলাম আমি। আজকে ভোরবেলা হাইওয়ের কাছে ব্যারিকেড ভেঙে একটা মালবোঝাই লরি পালিয়ে যায়। পাহারায় থাকা 3 জন পুলিশের লোক মারাত্মকভাবে জখম হয়ে হাসপাতালে ভর্তি আছে। তা আই উইটনেসরা বলছে সম্ভবত লরিতে কোনো বন্য জন্তু পাচার করা হচ্ছিল। সিসিটিভি ফুটেজে শেষবার লরিটাকে দেখা গেছে মধ্যপ্রদেশের কাছাকাছি, এখনো ধরা পড়েনি। কিন্তু কিডন্যাপিং এর সাথেই হাতি চুরির কি সম্পর্ক? আর এই চিরকুটটা ভেবে দেখো, সেই অশ্বত্থামার মনির চুরির সাথেও কিন্তু এই রাবণ নামটা জড়িয়ে গেছে। আমার মনে হয় 3টে ঘটনা কোথাও না কোথাও ইন্টারকানেক্টেড। তোমার পড়া হলে ওই ডায়েরিটা আমাকে একটু পড়তে দিও তো, আমার ধারণা ওটাতেই কোনো ক্লু পেয়ে যাব। কিন্তু প্রতুলবাবু সেই দূর সম্পর্কের কাকার ডায়েরি পড়ার সৌভাগ্য অবশ্য আর অঙ্গনার হয়নি। তার আগেই ঘটে গেল অঘটনটা। গতকাল স্কুল ছুটির পর অঙ্গনা বেরোতে গিয়ে দেখল লিলি পিঠে ব্যাগ নিয়ে চুপচাপ একা একা দাঁড়িয়ে রয়েছে। অঙ্গনা তার কাছে গিয়ে তার মাথার চুল ঘেটে দিয়ে জিজ্ঞেস করল, কি লিলি, বাবা আসেনি এখনো? বাবা তো স্কুল ছুটির পর রোজ নিতে আসে, কিন্তু আজ এখনো আসেনি।
কে যেন বাবাকে সে ডেকে নিয়ে গেল, এখনো ফেরেনি। অঙ্গনার মাথায় ঘুরছিল সেই চিরকুটে লেখা শেষ লাইনটা। লিলির বিপদ হতে পারে ভেবে অঙ্গনাই তাকে প্রস্তাব দিল বাড়ি পৌঁছে দেওয়ার। লিলি খুব খুশি হয়েছিল। দুজনে গল্প করতে করতে হেঁটে বাড়ি ফিরছিল, কিন্তু জোড়া বটতলার কাছে আসতেই একটা আইসক্রিমের গাড়ি দেখে লিলি বায়না ধরল। আন্টি, ওই দেখো আইসক্রিম, আমার খুব খেতে ইচ্ছে করছে আন্টি। লিলি সোনা আইসক্রিম খাবে? আচ্ছা দাঁড়াও দাদা। এমনিতেই ভর দুপুর, চারপাশে তেমন একটা লোকজনও ছিল না। অঙ্গনা জোড়া বটতলার নিচের বেদিতে লিলিকে বসিয়ে রেখে রাস্তা পেরিয়ে এবারে এসে আইসক্রিম কিনছিল। একটা চিল চিৎকার শুনে সে ঘুরে দাঁড়িয়ে দেখল রাবণের মুখোশ পরা কতগুলো সন্ডা মার্কা লোক লিলিকে জোর করে মুখ চেপে চ্যাংদোলা করে একটা কালো কাছে ঢাকা মারুতি গাড়িতে তুলছে। বিপদ বুঝে আইসক্রিম ফেলে হন্তদন্ত হয়ে অঙ্গনা ছুটে আসতেই যাবে, হঠাৎ পেছন থেকে মাথায় একটা মোক্ষম আঘাত পেয়ে রাস্তায় পড়ে জ্ঞান হারালো সে। চেতনা হারানোর আগে সে বুঝতে পেরেছিল এই সবটাই একটা বড় প্ল্যানের অংশ, এমনকি সেই আইসক্রিমওয়ালাও জড়িত। পিটপিট করে চোখ মেলে দেখল তারও মুখে উঠে এসেছে একটা রাবণের মুখোশ। ব্যাস, এরপর আর কিছুই মনে নেই অঙ্গনার। হঠাৎ একটা দরজা খোলার আওয়াজে চিন্তার জট কেটে গেল অঙ্গনার। দরজা দিয়ে কি একটা ঢুকছে না? আপনি তাহলে বাচ্চাগুলোকে ছাড়বেন না? না ম্যাডাম, শুধু ওদের কেন, আপনাকেও ছাড়বো না। আপনি জানেন না আমার হাজবেন্ড পুলিশে রয়েছেন? মধ্যপ্রদেশ পুলিশে? না, কলকাতা পুলিশ। আমি মিসিং মানে এতক্ষণে সে হয়তো গোটা কলকাতা তোলপাড় করে ফেলেছে। ও একটা ডায়েরি পেয়েছে যেটাতে অশ্বত্থামার মনির কথা লেখা আছে। এই মধ্যপ্রদেশের আরশিগড় দুর্গের কথাও সেখানে আছে। আর আমার বিশ্বাস ও নিশ্চয়ই গন্ধ শুকে শুকে এতক্ষণে এখানে চলেও এসেছে। এখানে ওর এক বন্ধু পুলিশে আছে, তার সাহায্য নিয়ে যেভাবেই হোক আপনার এই রাবণের ডেরা ঠিক খুঁজে বের করবে। আর ধরতে পারলে না, আপনাদের সবাইকে সারা জীবন জেলেই পচতে হবে, কথাটা মনে রাখবেন। আরে ম্যাডাম, শান্ত হন, শান্ত হন। আমার ডেরা খুঁজে পাওয়া তো সহজ কাজ নয়। ঘন ঘন ডেরা বদলাই আমি। রাবণের খোঁজ পাওয়া কি অতই সহজ? হ্যাঁ, বিশাল বপু দুলিয়ে শব্দ করে হেসে উঠল লোকটা। অঙ্গনার সমস্ত শরীর যেন ঘেন্নায় গুলিয়ে উঠল। যে লোকটা এতক্ষণ তার সামনে বসে তাকে শাসিয়ে চলেছে তার বয়স প্রায় 60-এর বেশি। মাথার এবং মোটা গোঁফের সব চুল পাকা, গায়ের রং মিশকালো, চোখে একটা মোটা ফ্রেমের চশমা, চোখ দুটো অস্বাভাবিক ছোট, কুতকুতে দুটো মণিতে যেন ঝিলিক দিয়ে যাচ্ছে জানোয়ার সুলভ বর্বরতা। তাকে ঘিরে ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে কতগুলো লোক। প্রত্যেকের মুখেই রাবণের মুখের বিভিন্ন অভিব্যক্তির মুখোশ। দলপতি লোকটা এই 3 দিনের মধ্যে এই নিয়ে এখানে তার সঙ্গে দেখা করতে এসেছে ঠিক 4 বার। প্রত্যেকবারই তার একই বক্তব্য। সে আর তার টিমের সকলে মিলে একটা এক্সপেরিমেন্ট করছে। অঙ্গনাকে নাকি স্বেচ্ছায় এই এক্সপেরিমেন্টের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। অঙ্গনা রাজি হচ্ছে না বলে লোকটা বারংবার তাকে রাজি করানোর জন্য এখানে ছুটে ছুটে আসছে। এক্সপেরিমেন্টটা যে ঠিক কি সেটা জিজ্ঞেস করতে লোকটা একটা অদ্ভুত জবাব দিয়েছিল। লঙ্কারাজ রাবণ তাঁর জীবদ্দশায় অনেকগুলো স্বপ্ন দেখেছিলেন যেগুলো তিনি সফল করতে পারেননি। তার আগেই শ্রী রামচন্দ্রের হাতে তাঁর নিধন হয়। সেই সব স্বপ্নের মধ্যে একটা উল্লেখযোগ্য স্বপ্ন ছিল, তিনি চেয়েছিলেন গোটা রাক্ষস কুল এবং পৃথিবীর সমস্ত কালো মানুষেরা ফর্সা হয়ে যাক, যাতে আর কাউকে বর্ণবিদ্বেষের শিকার হতে না হয়।
নিঃসন্দেহে ভালো চিন্তা ভাবনা, কিন্তু সেই তথ্যটা যে এমনভাবে এই লোকটাকে প্রভাবিত করবে, এটা অঙ্গনার ধারণারও বাইরে। আমার এই এক্সপেরিমেন্টের পেছনে একটা কারণ আছে। গায়ের রং ময়লা বলে ছোট থেকে আমার মেয়েকে কম কথা শুনতে হয়নি। শেষমেশ মেয়েটা আমার গলায় দড়ি দিয়ে সুইসাইড করলো। আমি এই শোক মেনে নিতে পারিনি। পীতাম্বর মানে প্রতুলের কাকার বিশেষ বন্ধু ছিলাম আমি। একসাথে অনেকবার পাহাড়ে জঙ্গলে ঘুরেছি। সেই সময় একদিন এক আহত বাঘের হাত থেকে আমরা এক বুড়ো ব্যাধের প্রাণ বাঁচাই। তিনি তখন অশ্বত্থামার মাথার মণির সন্ধান দেন আমাদের, আর দিলেন এক অদ্ভুত তথ্য। সব ডিটেলসের প্রসেসটা বলছি না, কিন্তু সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে কোনো কালো মানুষের গায়ের রং নিমেষে ফর্সা হয়ে যেতে পারে। মেইন যে 3টে জিনিস লাগবে তা হলো 5টা ব্ল্যাক আর 5টা ফেয়ার স্কিনের স্যাম্পল। মেলালিন সংগ্রহ হলে তার সাথে হাতির দাঁতের গুঁড়ো আর সেই মণিচূর্ণ স্যাম্পল একটা নির্দিষ্ট অনুপাতে মিশে একটা সংকর কেমিক্যালের সাহায্যে সেই ফর্মুলা মেনে এই অত্যাশ্চর্য জিনিস তৈরি করা সম্ভব। পীতাম্বর আমাকে একটা কোচিং আর গার্ড মারার কেসে ফাঁসিয়ে সেই মণি চুরি করে পালিয়ে যায়। 14 বছর পর জেল থেকে বেরিয়ে আমি নিজেকে সেই অত্যাশ্চর্য গবেষণার কাজে নিয়োজিত করলাম। পীতাম্বরের খোঁজ বের করলাম, কর্মচারীকে টাকা খাইয়ে মণি হাতিয়ে আনলাম, বেছে বেছে কলকাতা থেকে স্যাম্পল জোগাড় করলাম। অনেক কাঠখড় পুড়িয়েছি, ল্যাব বানিয়েছি, মেশিন আনিয়েছি, লোক জোগাড় করেছি। এখন আমার গবেষণা প্রায় শেষের পথে। সব রেডি, শুধু প্রয়োজন ছিল আর একটা কালো চামড়ার গিনিপিগের। এখন আপনি রাজি থাকলে সেই গবেষণা আমরা শুরু করতে পারি। ও তাই বুঝি লোক লাগিয়ে প্রথমে ছেলে মেয়েগুলোকে কিডন্যাপ করলেন, তারপর রথিন ঘোষের হাতিটাও চুরি করলেন। এই তো আপনি তো সবটাই বুঝে গেছেন অঙ্গনা দেবী। এখন শুধু আপনার সৌন্দর্য বাড়াবার পালা। নিন প্রস্তুত হন, আর প্লিজ প্লিজ ন্যাকামো করে মহৎ উদ্দেশ্যে বাধা দেবেন না। আরে আপনার তো খুশি হওয়া উচিত। সারা জীবন কালো চামড়ার জন্য যা যা কথা শুনেছেন আর শুনতে হবে না। এখন আপনার সৌন্দর্য সবাই দু চোখ ভরে দেখবে। আপনার ধারণা ভুল। মানছি আপনার কথাটা আংশিক সত্যি, কিন্তু আমাকে আমার গায়ের রঙের জন্য কোনো দিন কথা শুনতে হয়নি। আমি যে পরিবারে জন্মেছি সেখানে বর্ণের চেয়ে না কাজকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এমন অনেক কালো চামড়ার মানুষ কিন্তু আছেন যারা অনেক বড় বড় কাজ করেছেন। নেলসন ম্যান্ডেলাও কিন্তু কালোই ছিলেন, কিন্তু কালো মানেই যে কুৎসিত আর সেই ধারণাটা সবাই রাখবে, এটা আপনার ভুল ধারণা। আমি এমন অনেককে চিনি যারা নিজেদের চামড়ার রং নিয়ে মোটেই আনহ্যাপি নয়, বরং তারা সেটা নিয়ে যথেষ্ট গর্বিত। এই বেশি বড় বড় লেকচার মারবেন না ম্যাডাম, এটা আপনার স্কুল না। আমি কিন্তু আপনার সাথে যথেষ্ট ভদ্রতা রেখেই কথা বলছি। এটা আমার ডেরা, আর আপনি এখানে প্রিজনার। কাজেই আর আপনার সম্মতির জন্য অপেক্ষা করতে পারছি না। আমার এক্সপেরিমেন্ট আপনাকে দিয়েই শুরু করব। আর দেরি নয়, একদম দেরি নয়। আপনার মেয়ে তো চলে গেছে, সে তো আর ফিরবেও না, কিন্তু আপনার এক অদ্ভুত এক্সপেরিমেন্টের জন্য আপনি এতগুলো বাচ্চা ছেলে মেয়ের প্রাণ সংশয় করবেন। কি গ্যারান্টি আছে যে আপনার ওই পাগলের গবেষণায় কারোর প্রাণহানি হবে না? স্যাম্পেলের জন্য মেলানিন সংগ্রহ করার নামে আপনি ওদের চামড়া ছাড়িয়ে কি বিভৎস অবস্থা করেছেন দেখেছেন? দে নিড ইমিডিয়েট ট্রিটমেন্ট। সেটা তো করেনি, উল্টে ওদের অমানুষের মতো খাঁচায় বন্দি করে রেখেছেন। ওরা মরে যাবে। আচ্ছা আপনি কি উন্মাদ? দয়া করে হাতিটারও কোনো ক্ষতি করবেন না। জেনে রাখুন, আপনার মেয়ে আজ বেঁচে থাকলে না সে আপনার এই অধঃপতন দেখে মোটেই খুশি হতে পারত না। অঙ্গনার মুখে নিজের মেয়ের কথা শুনে লোকটার মুখটা কঠিন হয়ে গেল। থমথমে মুখে লাল লাল চোখ মেলে সে একবার ক্রূর দৃষ্টিতে অঙ্গনার মুখের দিকে তাকালো। একটা মহৎ কাজের জন্য ওরকম কয়েকটা প্রাণ বলিদান দিতেই হয়, সব যুদ্ধেই হয়। একে বলে কোলাটারাল ড্যামেজ। আশা করি সেটা আপনার অজানা নয় মিসেস দত্তগুপ্ত। আপনি আজ সব লিমিট ক্রস করেছেন আবার মুখে মুখে কথা বলে। এমন সাহস আজ পর্যন্ত কারো হয়নি। গবেষণা আমি শেষ করবই, এটা আমার স্বপ্ন। ছেলে মেয়েগুলো হয়তো বেঁচে যেত, কিন্তু আপনার অতি বাচালতার জন্য ওদের মরতে হবে, নইলে আমার ধরা পড়ার রিস্ক বেড়ে যাবে। গবেষণা শেষ হলেই আমি সবাইকে মেরে ফেলব, ঠিক আছে?
লোকটার কথাগুলো শুনে রীতিমতন স্তম্ভিত হয়ে গেল অঙ্গনা। ভেতরের ঘর থেকে ইলেকট্রিক কাটার চালানোর শব্দ পাওয়া গেল, আর প্রায় সঙ্গে সঙ্গেই ভেসে এলো একটা হাতির জলদগম্ভীর বৃংহনাদ। এই ডাক অঙ্গনা আগেও শুনেছে সার্কাসে। এটা রথিন ঘোষের পোষা হাতি অশ্বত্থামার বৃংহন। চোখে জল চলে এলো অঙ্গনার। তার আর বুঝতে বাকি রইল না এই উন্মাদ লোকটার আদেশে তার রাবণ মুখ সেনার দল হাতিটাকে শেকলে বেঁধে তার একটা দাঁত কেটে নিতে চাইছে। এই এক্সপেরিমেন্টে নাকি হাতির দাঁতের গুঁড়োরও একটা উল্লেখযোগ্য অবদান রয়েছে। ঘরে সবাই খাঁচার এক কোনায় ঠেস দিয়ে ভয়ে জড়সড় হয়ে কাঁপতে লাগলো। অঙ্গনারও এখন পুরো ব্যাপারটা চুপচাপ দেখা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তার হাত পাও বাঁধা। শুধু চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এমন সময় একটা রাবণের মুখোশ পরা লোক মেশিনে সদ্য কাটা একটা বড় হাতের দাঁত নিয়ে এসে দলপতি লোকটাকে দেখালো। ঠিক আছে, এবার এটাকে ডাস্ট কম্প্রেসরে ঢুকিয়ে ভালো করে গুঁড়ো করে নাও। লোকটা মাথা নেড়ে চলে গেল। অঙ্গনা দেখল অশ্বত্থামার কাটা দাঁতের চারদিক থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্তের ধারা। খুব কষ্ট হলো তার। ভেতরের ঘর থেকে ভেসে আসা অশ্বত্থামার বিলাপ বৃংহনের বেদনাতুর শব্দে চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। হঠাৎ বাইরে থেকে একটা ফায়ারের শব্দ ভেসে এলো। অঙ্গনা মুখ তুলে তাকালো। আরেকজন মুখোশধারী ছুটতে ছুটতে এসে শ্বাস টেনে বলল, স্যার স্যার একটা হাড়গিলে বুড়ো ডেরার বাইরে ঘুরঘুর করছিল, ল্যাবের জানলা দিয়ে উকি ঝুঁকি মারছিল। এই মেয়েরা একেবারে তাড়িয়ে দিয়েছে, কিন্তু বুড়োর গায়ে কি জোর, বাপরে বাপ! আমাদের 5 জন লোককে একাই শুয়ে দিল। বাধ্য হয়ে ফায়ার করলাম, কিন্তু বললে বিশ্বাস করবেন না স্যার, গুলিটা বুড়োর গায়েই লাগলো না। কিন্তু এতে একটা লাভ হলো, বুড়োটা পালিয়েছে। খবরটা শুনে দলপতি লোকটা এবার চঞ্চল হয়ে উঠল। একবার ঠান্ডা চোখে অঙ্গনাকে দেখে নিয়ে বলল, পুলিশ খবর পেয়ে গেল নাকি? পুরোটা আবার ইনফরমার নয় তো? না, যা করার তাড়াতাড়ি করতে হবে। দলপতির নির্দেশে বাকিরা এবার খাঁচা থেকে টেনে বের করলো ছেলে মেয়েগুলোকে। তারপর চ্যাংদোলা করে তাদের নিয়ে যেতে লাগলো ল্যাবের দিকে। ভয় পেয়ে তারা তখন চিৎকার করে কান্নাকাটি জুড়েছে। একটা মুখোশধারী লোক এসে অঙ্গনার পিঠে বন্দুক ঠেকিয়ে ধমকে উঠল, এই চুপচাপ চলুন, চালাকি করলে সোজা গুলি করবো কিন্তু। আর কোনো উপায় নেই, অবতা অঙ্গনাকে ওদের সঙ্গে যেতেই হলো। ল্যাবরেটরিতে পৌঁছে তো ওর চক্ষু চড়ক গাছ। বাইরে থেকে দেখলে মোটেই বোঝা যায় না যে এরকম একটা ধারে জায়গায় এমন একটা ঝাঁ চকচকে ল্যাবরেটরি থাকতে পারে। চারদিকে সব অত্যাধুনিক মেশিনের সম্ভার। সেখানে নিরন্তর কাজ করে চলেছে একাধিক বৈজ্ঞানিকের দল। অঙ্গনা দেখল অপহৃত ছেলেমেয়েগুলোকে কোনো কড়া ঘুমের ডোজ দিয়ে ঘুম পাড়িয়ে হাত পা বেঁধে শুইয়ে দেওয়া হয়েছে কাচের লম্বা লম্বা কিউবিকলের মধ্যে। তাকেও নিয়ে যাওয়া হলো আরেকটা কিউবিকলের সামনে। একটা লোকের হাতে ধারালো কাটার দেখে অঙ্গনা বুঝতে পারল এবার এরা তার চামড়ার স্যাম্পল সংগ্রহ করবে। আতঙ্কে দরদর করে ঘামতে লাগলো অঙ্গনা। দলপতি তখন বারবার ঘড়ি দেখছে আর হাত নেড়ে নেড়ে তার লোকেদের নির্দেশ দিচ্ছে। সামনেই একটা কাছে জারে রাখা হয়েছে একটা উজ্জ্বল পাথরের টুকরো। লাল টকটকে রক্তবর্ণের পাথরটার সমস্ত গা এবড়ো খেবড়ো। অঙ্গনা চমকে উঠল, এই কি তবে প্রতুল গুহর সংগ্রহ থেকে চুরি যাওয়া সেই অশ্বত্থামার কপালের মণি? পাশের একটা মেশিনে কিছু একটা গুঁড়ো হওয়ার বিকট শব্দ শোনা যাচ্ছে। হাতির দাঁতের চূর্ণ বানানোর প্রস্তুতি চলছে বোধ হয়।
মুখোশধারী লোকগুলো তখন একে একে 9টা ছেলেমেয়েকে অজ্ঞান করে মেশিনের সাথে বেঁধে ফেলেছে। এবার তারা 10 নম্বর শিকার মানে ছোট্ট লিলির দিকে হাত বাড়ালো। সে রীতিমতন চেঁচামেচি করে হাত পা ছুঁড়তে লাগলো। দলপতির নির্দেশে এক মুখোশধারী তাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিতে গেল। আর ঠিক তখনই এমন কয়েকটা আশ্চর্য ব্যাপার পর পর ঘটে গেল যে উপস্থিত সবাই বিস্ময়ে আর আতঙ্কে হতভম্ব হয়ে গেল। লিলির কান্নার শব্দ ছাপিয়ে ভেতর ঘর থেকে ভেসে এলো কয়েকটা মানুষের গলার ভয়ঙ্কর মরণার্তনাদের শব্দ। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যেন একটা টর্নেডো বয়ে গেল। ধুম ধুম করে বিকট শব্দে এদিকে ছুটে আসছে একটা বিশাল কিছু। তীব্র একটা ধাক্কায় ল্যাবরেটরির দরজা ভেঙে পড়ল বিস্কিটের মতন। সবাই আর্তনাদ করে পেছনে সরে এলো। ঘরের ভেতর তখন ঢুকে পড়েছে রথিন ঘোষের পোষা হাতি উন্মত্ত অশ্বত্থামা। সুর তুলে সে ক্রুদ্ধ স্বরে হুঙ্কার দিয়ে উঠল। অশ্বত্থামার একদিকের দাঁতের জায়গাটা শূন্য, আরেকটা মাড়ি দিয়ে ঝরে পড়ছে তাজা রক্ত। তার পায়ে এখনো বাধা রয়েছে ভাঙা শিকলের টুকরো। তীব্র বৃহন্নাদে থরথর করে কেঁপে উঠল ল্যাবরেটরির মাটি। চারদিকে সুর ঘুরিয়ে সে ধ্বংস করে দিতে লাগলো সমস্ত মেশিনগুলো। দলপতি মাথায় হাত দিয়ে তীব্র গর্জনে হুঙ্কার দিয়ে উঠল, Shoot the elephant! Now! ল্যাবরেটরির একদিক ধসে পড়ল বিকট শব্দ করে। সকলে চিৎকার করে দৌড়দৌড়ি শুরু করলো ঘর থেকে বেরোনোর জন্য। ঘরের মধ্যে তখন শুরু হয়েছে পাগলা হাতির তাণ্ডব নৃত্য। দলপতির নির্দেশে তখন সবাই বন্দুক উঁচিয়ে গুলি করার জন্য প্রস্তুত হল। দলপতি বন্দুক বাগিয়ে একটা গুলি ছুঁড়তেই পাগলা হাতির রোখ চেপে গেল। সে ছুটে এসে দলপতির পেটে একটা দাঁত ঢুকিয়ে এঁফোড় ওফোড় করে দিল। তারপর শুঁড়ে পেঁচিয়ে কোমর জাপটে তুলে ধরল শূন্যে। পরক্ষণেই খোলা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল বাইরে। দলপতির মৃতপ্রায় শরীরটার ভেতর থেকে কেবল ভেসে এলো এক রক্ত জল করা চিৎকার। অঙ্গনা এই ফাঁকে কনুইয়ের গুঁতো মেরে তার পাশের বন্দুকধারী লোকটাকে কুপকাত করে সোজা ছুটে গেল কিউবিকেলের কাছে। তারপর সেগুলোর মুখ খুলে একে একে মুক্ত করতে লাগলো ঘুমন্ত ছেলে মেয়েগুলোকে। ল্যাবরেটরির বাইরে তখন একাধিক বুটের আওয়াজে ছেয়ে গিয়েছে। মাইকে ভেসে এলো, আমরা পুলিশ, চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, কেউ পালানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু গুলি করতে বাধ্য হব। অশ্বত্থামার এই ভয়াল রূপের সঙ্গে লিলি পরিচিত নয়। সে ফুঁপিয়ে কেঁদে উঠল। অঙ্গনা ছুটে এসে ওকে জড়িয়ে ধরল। লিলির চিৎকার শুনে সে ভয়ার্ত চোখ মেলে দেখল ক্রুদ্ধ গর্জন করে অশ্বত্থামা কয়েকটা লোককে আছাড় মেরে ফেলে দুজনকে পায়ে পিষে সুর তুলে আক্রমণ করে তেড়ে আসছে তাদের দিকে। আর তখনই অঙ্গনার চোখ গেল হাতির পিঠে বসা চালকের দিকে। কেউ অশ্বত্থামার পিঠে বসে আছে এক অশীতিপর বৃদ্ধ। মাথা ঝুঁকিয়ে বসা বৃদ্ধের সমস্ত শরীর শীর্ণ, একমুখ বটের সনের মতন সাদা দাড়িগোপ, সমস্ত শরীরে এখানে ওখানে ঘিন ঘিনে খোস প্যাঁচড়া জুড়ে ভনভন করছে একদল মাছি। একটা তীব্র মাংস পচা গন্ধে যেন গা গুলিয়ে উঠল অঙ্গনার। ঠিক তখনই জানলা দিয়ে ঘরে লাফিয়ে পড়ল একটা শরীর। পেছনে পেছনে আরো কয়েকজন বন্দুকধারী পুলিশ। সেই ছায়ামূর্তি অঙ্গনার কাছে এসে তার হাত জড়িয়ে ধরে বলল, এসে গেছি, এসে গেছি অঙ্গনা, আমি এসে গেছি। তুমি ঠিক আছো তো? তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে চলো, নয়তো পাগলা হাতির রোষের মুখে পড়বো। ভেতরে আরো ছেলেমেয়েরা আছে সাক্ষ্য, তুমি প্লিজ ওদের রেস্কিউ করার একটা ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোহিত সবটা দেখছে। আগে আমরা তো এখান থেকে সেফলি বেরিয়ে যাই। চলো চলো চলো, ফাস্ট ফলো মি। তাণ্ডবলীলা শেষ হতে আরও মিনিট 20 সময় লাগলো।
ল্যাবরেটরির অধিকাংশ অংশ ততক্ষণে ভেঙে পড়েছে। দলপতির বহু লোক চাপা পড়েছে। মধ্যপ্রদেশ পুলিশের এসআই রোহিত ভরদ্বাজ তার ফোর্স নিয়ে ততক্ষণে সাবধানে বার করে এনেছেন বন্দি ছেলেমেয়েগুলোকে। তারপর তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন। দলপতির যেসব লোকেরা বেঁচে গিয়েছিল তাদের একে একে অ্যারেস্ট করা হলো। সাক্ষ্য সব শুনে অঙ্গনাকে বলল, জোর বাঁচা বেঁচে গেছ। এই লোকটার নাম দশানন্দে, মহা দড়িবাজ লোক, অহংকারী আর অত্যাচারী। জেল কেটেছে প্রায় 14 বছর। প্রতুলবাবুর সেই কাকার ডায়েরি পড়ে এর কথা জানতে পারি। অশ্বত্থামার মণিটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়াঝাঁটিও হয়েছিল অনেক। পরে জেল থেকে বেরিয়ে কী সব ভয়ঙ্কর গবেষণার কাজ নিয়ে ঘাপটি মেরে বসেছিল মধ্যপ্রদেশের এই পাহাড় ঘেরা দুর্গে। ডায়েরিটা পড়েই আমার সন্দেহটা দৃঢ় হয়। তোমাকে খুঁজতে আমি রোহিতের সাথে যোগাযোগ করে চলে আসি এখানে। ওর এক ইনফরমার নাকি এই পরিত্যক্ত দুর্গটার আশেপাশে কয়েকটা মুখোশধারী লোককে ঘোরাঘুরি করতে দেখেছিল। সিসিটিভি থেকে পাওয়া কিডন্যাপারদের ছবিটা দেখাতেই মিলে গেল সবটা। তারপর আমি আর রোহিত দুপুরে দলবল নিয়ে এসে লুকিয়ে রইলাম পাহাড়ের আশেপাশে। তারপর যখন দুর্গ থেকে চিৎকার আর একটা হাতির ডাক ভেসে এলো, তখন আমরা অ্যাটাক করলাম। থ্যাংক ইউ। তোমরা সময় মতো এসে না পড়লে যে এতক্ষণে কি হতো। ভাগ্যিস ওই বৃদ্ধ ইনফর্মার সময় মতো এসে পড়েছিল, নইলে কি হতো। বৃদ্ধ ইনফর্মার? সে কি? না না, রোহিতের যে ইনফর্মার খবর দিয়েছে সে তো বুড়ো নয়। আমরা তো দুপুর থেকেই এখানে রয়েছি। কই, কোনো বুড়ো লোককে তো আশেপাশে ঘুরঘুর করতে দেখিনি। ও মা, তাহলে কে উনি? আমি যে দেখলাম। আচ্ছা অঙ্গনা, একটা কথা বলো তো, হাতিটাকে তো মাদক ইঞ্জেকশন দেওয়া হয়েছিল আর সে তো বেশ মজবুত শিকল দিয়ে বাঁধা ছিল, তাহলে সেটা ছিনল কিভাবে? অঙ্গনা উত্তর দেওয়ার আগেই লাফিয়ে উঠে লিলি বলল, আমি জানি, যখন আমাকে সুচ ফোটাতে আসছিল তখন আমি স্পষ্ট দেখলাম ওই দাদুটা একাই টেনে টেনে শিকলগুলো ছিঁড়ে ফেললো শক্তিমানের মতন। তারপর চেপে বসলো অশ্বত্থামার পিঠে। আমাকে ঠোঁটে আঙুল রেখে চুপ থাকতে বলছে। তুমি কোন দাদুর কথা বলছো লিলি? ওই তো হাতির পিঠে বসে চলে যাচ্ছে ওই দাদুটা। দূরে পাহাড় ঘেরা জঙ্গলের দিকে আঙুল তুলে দেখালো লিলি। লিলির অঙ্গুলি নির্দেশ করা দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল সাক্ষ্য আর অঙ্গনা। পাহাড় জুড়ে তখন ধীরে ধীরে নেমে আসছে সন্ধ্যের অন্ধকার। দূরে পাহাড়টাকে ঘিরে রয়েছে বড় বড় গাছের ঘন জঙ্গল। সেই দিকেই দুলকি চালে হেঁটে চলেছে রথিন ঘোষের পোষ্য, সেই একদন্ত বিশিষ্ট অশ্বত্থামা। আর তার পিঠের ওপর পা ঝুলিয়ে শরীর এলিয়ে বসে আছেন এক মুখ জটা জুটোধারী এক অশীতিপর বৃদ্ধ। বৃদ্ধ জঙ্গলের মধ্যে মিলিয়ে যাওয়ার আগে একবার মাথা ঘুরিয়ে পেছনের দিকে তাকাতেই অঙ্গনা স্পষ্ট দেখতে পেল সেই বৃদ্ধের দুটো জলজলে চোখে ঝিলিক দিয়ে যাচ্ছে একটা মৃদু হাসির রেখা। তার কপালের ঠিক মাঝখানের গর্তটায় শোভা পাচ্ছে সেই রক্তবর্ণের চকচকে মণিটা। অজান্তেই অঙ্গনার মুখ দিয়ে বেরিয়ে এলো একটাই শব্দ, অশ্বত্থামা।